এখন। শেয়ার মোডে গেলাম, তখন দেখা যাচ্ছিল না। ওকে, জাস্ট আমরা একটু রিক্যাপ করি সংক্ষেপে যে আমরা লাস্ট দুইটা ক্লাসে যেটা দেখলাম। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টারটা ছিল হচ্ছে রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। কেমন? ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, হাউ টু রেকর্ড। আমরা এখানে করেছিলাম অনেকগুলো পয়েন্টের জায়গায়। ঠিক প্রিয় হচ্ছে না। সো আমরা যেটা দেখেছিলাম হোয়াট আর দ্য সোর্স ডকুমেন্ট ইউজ ফর, এবং সেটা আমরা অলরেডি দেখেছিলাম যে পারচেজ অর্ডার, গুডস রিসিভ নোট, পারচেজ ইনভয়েস। সো ইনভয়েস ইজ আওয়ার সোর্স ডকুমেন্ট, রাইট? সো পারচেজ অর্ডার, গুডস রিসিভ নোট, দিজ আর দ্য ট্রানজাকশন, নট যে আমরা জানি ঘটনা দুই ধরনের, একটা আর্থিক অনার্থিক ঘটনা আমরা বলি, কেমন বাংলায়। তো যেটাকে অনার্থিক ঘটনা সেটার মাধ্যমে আসলে অ্যাকাউন্ট ফর হয় না। সো একটা পারচেজ অর্ডার প্লেস করা অথবা কাস্টমার একটা অর্ডার প্লেস করা, তাকে প্রোডাক্ট ডিসপাস করা, এই ক্ষেত্রে কোনো অ্যাকাউন্টিং ট্রানজাকশন হয় না। আমরা যখনই ইনভয়েস জেনারেট হবে তখনই মূলত আমরা অ্যাকাউন্ট ফর করে থাকি, কেমন? এবং সেটার আলোকে রিসিভ বা পেমেন্ট হয়ে থাকে। আমরা ইনভয়েস কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম, ক্রেডিট নোট কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম, ক্রেডিট নোট এবং ডেবিট নোট নিয়ে বলেছিলাম। ডেবিট নোট হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা রিকোয়েস্ট লেটার, কেমন? আমরা সেটা বলেছিলাম। যেন কোনো কারণে যদি কোনো কাস্টমার ওভার পেড করে থাকে বা বেশি চার্জ করে থাকে, তাহলে সে একটা রিকোয়েস্ট রেখে যে লেটারটা ইস্যু করবে, এটাকে আমরা বলছি ডেবিট নোট। আর তার অ্যাডজাস্টমেন্টটা দিয়ে যেটা করবে সেটা হচ্ছে ক্রেডিট নোট। So credit note is a source document, debit note is a request letter, so it's not a source document for accounting transaction. আমরা এগুলো বলেছিলাম, একটা ফরম্যাট আমরা দেখিয়েছিলাম। ডেলিভারি নোট is not a source document for accounting transaction. Goods receipt note, GRN যেটাকে আমরা বলি। কোন কোন বইতে আমরা রেকর্ড করি সেটা আমরা বলেছিলাম। ডিসকাউন্ট ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকের মধ্যে ডিসকাউন্ট কি সেটা নিয়ে আমরা আলাপ করেছিলাম, কেমন? ক্যাশ ডিসকাউন্ট এবং টেট ডিসকাউন্ট নিয়ে আলোচনা করেছিলাম। টেট ডিসকাউন্টটা কি আর ক্যাশ ডিসকাউন্টটা কি, কে একজন বলবেন? ক্যাশ ডিসকাউন্টটা কি? স্যার, বাকিতে পণ্য ক্রয় করার সময় যে ডিসকাউন্ট মানে দেয়া হয় ক্যাশ দেওয়ার সময়। মানে পাওনাদার বা দেনাদারের যে সেটেলমেন্টের সময় নাকি, রিসিভেবল পেয়েবলের সেটেলমেন্টের সময় যদি কোনো ডিসকাউন্ট অফার করা হয় সেটাই মূলত হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, রাইট? এটাই তো? জি স্যার। ওকে, আর ট্রেড ডিসকাউন্টটা কি তাহলে? ট্রেড ডিসকাউন্ট হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়কালীন সময় যে আসলে বাট্টাটা মূলত দেওয়া হয় ওটা। রাইট, মানে ক্রয় বিক্রয়ের সময় বেসিক্যালি যে বাট্টাটা হয় সেটাকে আমরা ট্রেড ডিসকাউন্ট বলছি। ট্রেড ডিসকাউন্ট আমাদের অ্যাকাউন্ট ফর হয় না, কেমন? ওকে, সরি আবার উল্টে গেল। এটা আমরা বললাম। তারপর আমরা যেটা দেখেছিলাম, আমরা একটা কেস ম্যাথ আমরা সলিউশন করেছিলাম, সেটা আমরা দেখেছি। খান সিরামিক এটাও দেখেছি ক্রেডিট নোট ইস্যু করবে, কিছু জার্নালের মতো করে আমরা করেছিলাম। তারপর হচ্ছে কিছু আমাদের এমসিকিউ ছিল, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। আর আজকে রিপিট করছি না, এটাই ছিল বেসিক্যালি। ওকে, এটুকুই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা মূল আলোচনায় যাবো এখন। ওকে, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, চ্যাপ্টার 5।
সো আমরা বেসিক্যালি আজকে এখন আলাপ করবো হচ্ছে প্রিপেয়ারিং বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিভাবে একটা বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয় আমাদের করে থাকি। কেমন? বেসিক্যালি আমরা এরপরে আমাদের টাইম যদি কভার করে আমরা চ্যাপ্টার 7 এবং 9 নিয়েও কিছু ডিসকাস করবো। 7 নিয়ে বেসিক্যালি প্রথমত হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বা আমরা অ্যাকাউন্টিং সাইকেলটাও দেখেছিলাম চ্যাপ্টার 1-এ। কেমন? সেখানে আমরা মূলত অ্যাকাউন্টিং এর সংজ্ঞার মধ্যে দেখেছি যে আমরা প্রথমত রেকর্ড করে থাকি ট্রানজাকশন গুলো। কেমন? তারপরে ক্লাসিফাই করে থাকি, শ্রেণীবিন্যাস করে থাকি, সামারাইজ করে থাকি, তারপরে আমরা সামারাইজ ডাটা দিয়ে বেসিক্যালি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। এর মাঝখানে আমরা যেটা করে থাকি সামারাইজ ডাটাটাকে ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে কোথাও যেন অ্যারিথমেটিক্যাল এরর আছে, গাণিতিক কোনো শুদ্ধতা যাচাইয়ের জন্য বেসিক্যালি আমরা ট্রায়াল ব্যালেন্স করে থাকি। সো ট্রায়াল ব্যালেন্স ইজ নট দ্য পার্ট অফ দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। সো এটা কোনো ডাবল এন্ট্রি সিস্টেমের কোনো পার্ট না। আমরা মূলত আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যই আমরা ট্রায়াল ব্যালেন্সটা করে থাকি। ক্লিয়ার? জি স্যার। আমরা যেটা বলছি লিস্ট অফ নমিনাল লেজার ব্যালেন্স শো ইন ডেবিট এন্ড ক্রেডিট কলাম। আমরা জানি প্রত্যেকটা লেজারের একটা ডেবিট কলাম অথবা কোনোটার একটা ক্রেডিট কলাম থাকে, কিছুটা নর্মাল নেচার থাকে, আমরা একটু পরে দেখবো। ডেবিট এবং ক্রেডিট কলাম থাকে। সো ট্রায়াল ব্যালেন্স ইজ নট দ্য পার্ট অফ দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। ওকে, আমরা যদি একটু দেখি ট্রায়াল ব্যালেন্স থেকে কি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে। কি ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে? এনি আইডিয়া? ট্রায়াল ব্যালেন্সের সাথে যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়ার পরে আমরা মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, একটু আইডিয়া দেন। হুম, কি থাকতে পারে? আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব প্রথমত একটা ট্রায়াল ব্যালেন্স থাকে। ট্রায়াল ব্যালেন্সটা কোথা থেকে হয়? লেজারের ব্যালেন্স গুলো নিয়ে। জি আমি স্যার। কি বুঝতে পারছি পার্টগুলা? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, আজকে রেসপন্স কম দিচ্ছেন। হুম, হ্যাঁ, জি স্যার। আমরা মূলত প্রথমত লেনদেনগুলা জার্নালের মাধ্যমে রেকর্ড করি। কেমন? তারপরে জি স্যার। লেজারের মাধ্যমে সেগুলোকে আমরা ক্লাসিফাই করি, সামারাইজ করি। লেজারের ব্যালেন্স গুলো থেকে মূলত আমরা ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করি। এই ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে বছর শেষে বা পিরিয়ড শেষে কিছু জিনিসের অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। তো এই অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়ার পরে মূলত আমরা ফাইন্যান্সিয়াল পজিশন বা প্রফিট এন্ড লস বা ক্যাশ ফ্লোজ এগুলো আমরা তৈরি করে থাকি। কেমন? জি স্যার। সো এই ক্ষেত্রে আসলে আমরা একটা পিরিয়ড শেষে, মান্থ শেষে বা কোয়ার্টার শেষে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে দিতে হয়? দুই একটা আইডিয়া দেন। অগ্রিম বা বকেয়া কোনো আয় ব্যয় থাকলে সেটার যতটুকু অংশ অর্জিত হয় বা ব্যয় হয় সেটার অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আমার না, থ্যাংক ইউ। জি স্যার। আর কেউ এটার বাইরে এবার জি বলেন, স্যার। আর কেউ? জি স্যার, অগ্রিম কোনো লেনদেন ঘটলে ওই ক্ষেত্রে তো দেওয়া লাগে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, আর বকেয়া আর থাকলে পরে ডিপ্রিসিয়েশন থাকলে ইয়াস, ডেপ্রিসিয়েশন এটা একটা পিরিয়ডিক্যাল কস্ট। কেমন? আমরা মূলত মান্থ শেষে বা কোয়ার্টার শেষে, যদিও এখনকার সফটওয়্যার ডেইলি বেসিসও করে, বাট আমরা নর্মালি ওইভাবে চিন্তা করে দেখি যে আমরা মান্থলি বা কোয়ার্টারলি বা ইয়ারলি আমরা অ্যাকাউন্টস করলে তখন আমরা ইয়ারলি ক্যালকুলেট করি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটা পিরিয়ডিক্যাল ট্রানজাকশন। আমাদের ইউটিলিটি বিল যদি এরিয়ার থাকে মাস শেষে, স্যালারি আমাদের পরের মাসে 1 তারিখে পেমেন্ট হতে পারে, তাহলে ওই মাসে কি আমরা পেয়েবল ক্রিয়েট করবো। কেমন? পরবর্তী 1 তারিখে কি আমরা সেটাকে অ্যাডজাস্ট দিয়ে অ্যাকাউন্ট করবো। ভেরি গুড। সো এই অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়ার পরে যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা পাবো, এটাকেই মূলত আমরা প্লেস করব, যেটা ফাইন্যান্সিয়াল পজিশন আইটেম সেটা ফাইন্যান্সিয়াল পজিশনে, যেটা পিএনএল আইটেম সেটা পিএনএল এর মাধ্যমে আমরা উপস্থাপন করব। জি স্যার। থ্যাংক ইউ। সো আমরা যেহেতু দুতরফা দাখেলা পদ্ধতি অনুযায়ী অ্যাকাউন্টস করে থাকি, কেমন? আমরা জানি প্রত্যেকটা লেনদেনেই ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী অ্যাকাউন্ট ফর করা হয়। তো যেহেতু ডেবিট এবং ক্রেডিট করে অ্যাকাউন্ট ফর করা হয়, সেক্ষেত্রে আমাদের নর্মালি ট্রায়াল ব্যালেন্স কি মিলে যাওয়ার কথা নাকি কথা না? জি স্যার, মিলে যাওয়ার কথা। রাইট, বাট তারপরেও বিভিন্ন কারণে আমাদের নাও মিলতে পারে। এখন কেন নাও মিলতে পারে, এরকম কয়েকটা রিজন আমরা একটু দেখি। নর্মালি যেহেতু আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে আমাদের ডুয়েল ইফেক্ট,
একটাকে ডেবিট করি, একটাকে ক্রেডিট করি, আমাদের মিলে যাওয়ার কথা। তারপরও কি কি কারণে গ্যাপগুলা থাকার সত্ত্বেও, এই ভুলগুলো থাকার সত্ত্বেও কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যেতে পারে। সেটা কি ধরনের? অমিশন। অমিশন মানে কি? বাদ পড়া। বাদ পড়া। তাহলে বাদ পড়লো মানে কিরকম হতে পারে, যে একটা লেনদেন আমরা ধরেন কথার কথা মাস শেষে আপনাদের অ্যালাউন্সটা 1 তারিখে পরিশোধ করে পরের মাসের, হ্যাঁ, যখন আর্টিকেল চিপে আসবেন, আমি জানি না কেউ আসছে কিনা, তখন মান্থলি আমরা কিছু আবার টাকা পয়সাও পাই, কেমন ফার্মে থাকা অবস্থায়। সো সেই অ্যালাউন্সটা যদি 1 তারিখে বা 2 তারিখে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানকে কিন্তু মাসের 30 তারিখে তার একটা পেয়েবল ক্রিয়েট করতে হবে, রাইট? তো যদি ওটা না করে তাহলে কি হবে? ট্রায়াল ব্যালেন্স কি মিলবে না? জি স্যার জি মিলবে। স্যার মিলে যাবে। ট্রায়াল ব্যালেন্স তো মিলবে মিলে স্যার। যাবে, কারণ এখানে তো ডুয়েল ইমপ্যাক্ট হয় নাই, মানে সে একটা খরচ দেখানো কথা, খরচটা দেখায় নাই, এটাই তো ইমপ্যাক্টটা। তার মানে জি স্যার। ওমিশন যদি হয় তারপরেও আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তো আমরা যেটা বলছিলাম যে ট্রায়াল ব্যালেন্স মিলে যাওয়া মানে কিন্তু সঠিক না, নিম্নোক্ত ভুলগুলো থাকা সত্ত্বেও আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলতে পারে। মিলে যায়। তো এগুলোকে আমাদেরকে কেয়ারফুল হতে হবে, কেমন? একটা গেল ওমিশন, দেন বলছি আমরা কমিশন, কম্পেনসেটিং এরর, এরর অফ প্রিন্সিপাল। আমরা ওমিশনটা তো বললাম, কমিশন এররটা কি? আমরা রাইট রং অ্যামাউন্ট বাট অ্যাকাউন্টে, রং অ্যাকাউন্টে। ইয়েস, রং অ্যাকাউন্টে যদি আমরা এন্ট্রি করে থাকি, যেমন আমি পরিশোধ করলাম বেতন, আমি রেকর্ড করলাম রেন্ট এক্সপেন্স, দুইটাই তো খরচে, তাই না? জি স্যার। রেন্টও তো আমাদের খরচ, তারপরে হচ্ছে আমার বেতনও খরচ, কিন্তু আমি দেখানো কথা হচ্ছে ওয়েজেস, কিন্তু আমি ভুলে দেখাই পেলাম রেন্ট। তাহলে এইটার জন্য আমাদের যে ভুলটা হচ্ছে, এই ধরনের ভুলকে বলে কমিশন এরর। তাহলে একটা আমরা বললাম কমিশন এরর, সেকেন্ডটা হচ্ছে কমিশন এরর। কোনো কনফিউশন? না স্যার। ওকে, ভেরি গুড। তারপর আমরা কি কি বলছি? কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এররটা কি সুশান্ত বলেন? স্যার একটি ভুল দ্বারা আরেকটি ভুল যখন বাদ করে। যেমন স্যার ডেবিট যেমন থেকে আমি একটা ট্রানজেকশন আসলো, হ্যাঁ বলেন। সেটাই, ডেবিট থেকে একটা ট্রানজেকশন আসলো কিন্তু আমি সেটা ডেবিট করলাম না, মানে আমি ক্রেডিট ডেবিট করে করলাম, দিলাম। আরেকটা ট্রানজেকশন ভুলক্রমে ক্রেডিট হয়ে গেল, অথবা আরেকটা ভুলক্রমে ডেবিটকে রিডিউস করে ফেললো। এই ধরনের যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি কম্পেনসেটিং এরর। কম্পেনসেট করে ফেলা, একটা আরেকটাকে মানে পরিপূরকের কি, মানে ভ্যানিশ করে দেওয়া। একটা ভুল করলাম, আরেকটা ভুল করে এটাকে শুদ্ধ হয়ে গেল, এরকম হতে পারে। জি স্যার। হতে পারে না? জি স্যার। ওকে। আরেকটা বলছি আমরা এরর অফ প্রিন্সিপাল। হোয়াট ইজ দিস? স্যার এটা একটা নীতিগত এক্সাম্পল ভুল। দিলে ভালো হতো। হ্যাঁ, একটা এক্সাম্পল দিলে ভালো হতো। কোনটার? নাম্বারটা স্যার, যে আগেরটার সেন্ডিং এরর। কম্পেনসেটিং এরর। জি স্যার, জি স্যার। ওকে, কম্পেনসেটিং এররটা আমরা যেটা বললাম, ধরেন আপনি একটা পেমেন্ট করলেন, হ্যাঁ, একটা পেমেন্ট করলেন, সেটা আপনি রেকর্ড করলেন, ফুল কমে আপনি রং এন্ট্রি দিলেন, রিভার্স এন্ট্রি দিলেন, পেমেন্ট দিয়ে আপনি হয়তো রিসিভের এন্ট্রি দিয়ে ফেললেন। সেম ভাবে দেখা যাচ্ছে আরেকটা পেমেন্ট রিসিভের এন্ট্রি আপনি ভুল করে রিসিভ কমাই ফেললেন। মানে এরকম যদি হয়, ডেবিটের একটা ডেবিট এন্ট্রি না হয়ে ক্রেডিট হয়ে গেল, এবং আরেকটা ক্রেডিটের এন্ট্রি ভুল কামে ডেবিট হয়ে গেল, অথবা ডেবিটের একটা এন্ট্রি ক্রেডিট হলো কিন্তু আবার ক্রেডিটের একটা এন্ট্রি ডেবিট হয়ে গেল, এরকম যদি কোনো ভুল আমাদের রেজ করে, তাহলে যে ভুলটা হবে এটা হবে কম্পেনসেটিং এরর। হ্যাঁ, অর্থাৎ একই সাইটে আমি দুই ধরনের ভুল করলাম, অথবা এক পাশে আমি ডেবিটের জায়গায় ক্রেডিটে রংলি পোস্টিং করলাম, অন্য পাশে সেম ক্রেডিটের জায়গায় আমি রংলি ডেবিটে পোস্টিং করলাম। তার মানে আমি যদি বলি আমরা নর্মাল ফর্মুলাতে কি জানি, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন গুলো আমরা একটু পরে দেখবো, অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা নর্মাল ব্যালেন্সটা কি? ডেবিট না ক্রেডিট? অ্যাসেটের নর্মাল ব্যালেন্সটা কি? ডেবিট। ডেবিট। এক্সপেন্সের নর্মাল ব্যালেন্স কি? ডেবিট। এই দুটো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। ক্রেডিট হয়। জি স্যার। কেমন?
কোনো কারণে যদি এরকম একটা অ্যাসেটের বৃদ্ধি হলো, অন্য আর একটা অ্যাসেট হ্রাস পেলো, অথবা একটা এক্সপেন্সের নর্মাল নেচার ডেবিট, একটা অ্যাসেট বৃদ্ধি পেয়ে গেল, এক্সপেন্স হ্রাস পেলো, আর একটা ভুল এন্ট্রির মাধ্যমে এক্সপেন্সটা বৃদ্ধি পেলো, অ্যাসেটটা হ্রাস পেলো, এরকম যদি ঘটে কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, তাহলে এই ক্ষেত্রে যে ভুলটা হবে সেটাকে আমরা বলছি কম্পেনসেটিং এরর। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। তারপর বলছি এরর অফ প্রিন্সিপাল। এটা তো পারার কথা, এগুলো কি বলেন তো? নীতিগত ভুল error- স্যার, নীতিগত ভুল। যেমন উদাহরণ, যেমন স্যার মূলধন জাতীয় হিসাবকে আমি মুনাফা জাতীয় হিসাবে লিখে ফেলছি, আবার মুনাফারে মূলধন জাতীয়তে লিখছি, এক্সচেঞ্জ করে ফেলছি, কিন্তু ডেবিট ক্রেডিটে মানে কোনো চেঞ্জ হয় নাই, ওইটাই নীতিগত ভুল। ভেরি গুড জুই, থ্যাংক ইউ। সো আমরা যেটা বলছি, ও জুই যেটা বোঝাতে যাচ্ছে, যেমন ধরেন আপনি বিক্রয়ের উদ্দেশ্যে বিল্ডিং ক্রয়, জার্নাল কি হবে? পারচেজ ল্যান্ড, স্যার পারচেজ হ্যাঁ বিল্ডিং ফর ট্রেডিং পারপাস। স্যার, হ্যাঁ, এটা হবে তাহলে হলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। না, ইনভেন্টরি ডেবিট হবে না। হ্যাঁ, ক্রয় তো হবে না। স্যার যদি আপনি একটা বিক্রয়ের জন্য বিল্ডিং কিনলেন স্যার, এটা তো ইনভেন্টরি ডেবিট হওয়ার কথা না। হ্যাঁ সাজিদ, আগে তো পারচেজ হবে, ইনভেন্টরি হবে আমার ইয়ার এন্ডে গিয়ে যদি ব্যালেন্স থেকে যায়, আমরা তো এন্ট্রি দিব পারচেজ। আচ্ছা আচ্ছা, পারচেজ, হ্যাঁ। পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ বা ব্যাংক যেটা আমরা বলি সেটা ক্রেডিট। তো তার মানে হচ্ছে, কিন্তু এটা তো বিল্ডিং কিনলাম, বিল্ডিং পারচেজ করলাম, এটা নন কারেন্ট অ্যাসেট হলো না কেন? অ্যাসেট হলো না কেন? নন স্যার এটা কারেন্ট তো অ্যাসেট। আমরা বিক্রয়ের Purchase জন্য করার কিনছি জন্য না, এটা তো আমার সম্পদ না স্যার, এটা তো আমার প্রোডাক্ট, এর জন্য এটা। এক্স্যাক্টলি, সেটা যত ভ্যালুয়েবল হোক, আমি তো ল্যান্ডের বিজনেস করতে পারি, বিল্ডিং এর বিজনেস করতে পারি, গোল্ডের বিজনেস করতে পারি, কেমন? সো আমি যেটার বিজনেস করব সেটা হচ্ছে আমার প্রোডাক্ট। সো প্রোডাক্ট কখনো নন কারেন্ট অ্যাসেট হবে না, ডেফিনেটলি আমরা পারচেজ করলে সেটা যদি ইয়ার এন্ডে থাকে, সেটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক, যেটা আমরা আমাদের জুতা বিক্রি করে থাকি, কেমন? মাঝে মাঝে অ্যাড দিই না? ভেরি গুড, আমার মনে হচ্ছে এটা আর বলা লাগবে না। কারো কনফিউশন আছে কিনা এখানে? এখান থেকে কিন্তু কোশ্চেন থেকে যায় অনেক সময়, কেমন? টেকনিক্যাল আছে, এটা কি ধরনের ভুল বলতে পারে? ওকে, এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সটা কি? আমরা যেটা বললাম, সর্বপ্রথম আমরা লেজারের ব্যালেন্স গুলো নিয়ে যে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করি, এটাকে বলা হচ্ছে নর্মাল ট্রায়াল ব্যালেন্স। এর সাথে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করি, সেই অ্যাডজাস্টমেন্ট করার পরে যে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি হবে, সেটাকে আমরা বলছি এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স। ভেরি সিম্পলি, আর কিছুই না। এটা যদি আমরা দেখি, দেখেন একটা এক্সাম্পল স্বরূপ, দিস ইজ দ্য নর্মাল প্যাটার্ন অফ এ ট্রায়াল ব্যালেন্স। সো উই নিড টু অ্যাডজাস্ট সাম এন্ট্রিজ, লাইক এই ধরনের এন্ট্রি গুলো যদি দেওয়া লাগলো, এটাকে অ্যাডজাস্ট করার পরে ডেবিটে ক্রেডিটে অ্যাডজাস্ট করে যে ব্যালেন্সটা তৈরি হবে, নর্মালি আমরা সেটাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলছি। ঠিক আছে? কোনো কনফিউশন জুই? স্যার না, স্যার। আরেকবার বলেন স্যার। আমরা বলছি নর্মালি আমাদের যে ট্রায়াল ব্যালেন্স মানে লেজারের ব্যালেন্স গুলো নিয়েই তো আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, কেমন? লেজারের জি, ধরেন এই যে আমরা দেখছি উপরেরটা কি, ব্যাংক লোন। তো লোন কি অ্যাসেট না লাইবিলিটি? লায়াবিলিটি। লাইবিলিটি নর্মাল নেচার ক্রেডিট, আমরা ক্রেডিটে দিলাম। ক্যাশ এট ব্যাংক, এটা নর্মাল নেচার ডেবিট। তার মানে এই যে ব্যালেন্স গুলো আমরা বিভিন্ন জার্নাল করে, তারপরে লেজার করে আলাদা আলাদা করলাম ব্যালেন্স গুলাকে, কেমন? এই ব্যালেন্স গুলো নিয়েই আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, যেটা আমরা নর্মাল ট্রায়াল ব্যালেন্স হিসাবে দেখি, কেমন? এইটার সাথে ওই যে একটু আগে আমরা যেটা বললাম, যে পিরিয়ডিক্যাল যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিতে হয়, মান্থলি বা কোয়ার্টারলি, পেয়েবল, অ্যাডভান্স, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এই ধরনের গুলা ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট গুলা, এই অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে এই অ্যাডজাস্টমেন্ট গুলা সহ, জি স্যার, বুঝতে পারছি এবার। অ্যাডজাস্টমেন্ট গুলো সহ যে ট্রায়াল ব্যালেন্সটা করি, সেটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। জি স্যার, বুঝছি। আমি ম্যাকের মধ্যে খুব ফিল করি। আচ্ছা, আরে বাবা, এটা কালার হয়ে যাচ্ছে আবার। ওকে, এটা আমরা একটু দেখি কি হলো। আবার ব্যাক করছে স্যার। একটা মেসেজ, অ্যানাদার ইউজার টু কন্ট্রোল। হ্যাঁ,
কে আমাদের প্রেজেন্টেশন শেষ করে গেল? হ্যাঁ, এইটা আবার কি মেসেজ আসলে আমার কাছে? অ্যানাদার ইউজার টুক কন্ট্রোল। কেউ মনে হয় ভুলে কন্ট্রোলটা নিয়েছে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। আমি ম্যাক ইউজ করছি, তো এটাতে এক হলো তার এক হলো একটু যন্ত্রণাদায়ক। স্যার আপনার ম্যাকটা কারোর সাথে এক্সচেঞ্জ করে নেন। হ্যাঁ হ্যাঁ, আসলে তাই, কিন্তু ম্যাকটার ক্যামেরাটা ভালো। হ্যাঁ, এই জন্য দিতে কষ্ট লাগে। থ্যাংক ইউ। ওকে, বাট ওই যে একটা সেটিং আমাদের ক্লাস নিতে আসলে মনে পড়ে আর কি বেশিরভাগই, কেমন? ওকে, আমরা এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সটা দেখলাম। তারপরে এই জায়গাটা একটু দেখেন, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাকাউন্টিং এর গোল্ডেন রুল বললে আমরা এগুলোকে মিন করি অনেকটা। এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, আমরা খুব ইজিলি যে কোনো অ্যাডজাস্টমেন্ট বলি, ট্রানজাকশন বলি, আমরা বুঝতে পারবো। আমি একটা কলম নিচ্ছি। ওকে, তো যেটা আমরা বলছিলাম, দেখেন এই যে অ্যাসেট এবং এক্সপেন্স, এই দুটার নর্মাল নেচার কি? নর্মাল নেচার গুলো কি? ডেবিট যে প্রকাশ করে। এদের Debit. নর্মাল নেচার হচ্ছে ডেবিট। অর্থাৎ Debit. এটা যদি ইনক্রিজ হয় তখন ডেবিট হয়, যে ইনক্রিজ যদি হয় ডেবিট হয়। এদের নর্মাল নেচার হচ্ছে ডেবিট। এটা যত ইনক্রিজ হবে ডেবিট হবে। আর লাইবিলিটি, এক্সপেন্স এবং রেভিনিউ, সরি কি বলতেছি, লাইবিলিটি, ওনার্স ক্যাপিটাল, আর একটা হচ্ছে রেভিনিউ। এই তিনটা নর্মাল নেচার হচ্ছে ক্রেডিট। এটা যত বৃদ্ধি পাবে ক্রেডিট হবে, এটা যত হ্রাস পাবে তত ডেবিট হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা ল্যান্ড পারচেস করলাম, হ্যাঁ, ইউজের জন্য, তাহলে ল্যান্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ল্যান্ড কি আমাদের অ্যাসেট না লাইবিলিটি? Asset. তাহলে অ্যাসেট, অ্যাসেট, আর আবার ক্যাশ কি? ক্যাশ, সেটাও অ্যাসেট। ক্যাশও অ্যাসেট। ওইটাও asset. হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের ল্যান্ড ইনক্রিজ হচ্ছে সেজন্য ডেবিট, আর যদি ক্যাশ ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ করলে ক্রেডিট। সুতরাং আমাদের যদি কোনো কারণে অ্যাসেট ইনক্রিজ করে তাহলে ডেবিট হবে, এক্সপেন্স যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হবে, এবং এক্সপেন্স এবং অ্যাসেট যদি ডিক্রিজ করে তাহলে নেচার অনুযায়ী ক্রেডিট হবে। যত জার্নাল আছে এর বাইরে আপনি পাবেন না কোনো কিছু। এই পাঁচটা, কারণ এলিমেন্টসে তো হচ্ছে পাঁচটা, অ্যাকাউন্টিং এর এলিমেন্টসে হচ্ছে কয়টা? স্টাফ, পাঁচটা এলিমেন্ট: অ্যাসেট, লাইবিলিটি, Liabilities. ইকুইটি, ইনকাম এন্ড এক্সপেন্স। কম্পোনেন্ট কয়টা? এই জায়গাটা ভুল করে অনেকে। একটা হচ্ছে কম্পোনেন্ট, একটা হচ্ছে এলিমেন্টস। কম্পোনেন্ট কয়টা? আমরা চ্যাপ্টার 1 এ পড়েছিলাম। কয়টা কম্পোনেন্ট? পাঁচটা কম্পোনেন্টে কি কি? ফার্স্ট জি স্যার, ওইটা এসে যে স্টেটমেন্ট অফ Financial ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন Owner's ইকুইটি, equity. অ্যাকাউন্টিং পলিসি এন্ড নোটস টু দা ফাইন্যান্সিয়াল Notes. স্টেটমেন্ট। আর জি স্যার। কম্পোনেন্ট হচ্ছে পাঁচ, এলিমেন্টস হচ্ছে পাঁচটা: অ্যাসেট, আর কম লাইবিলিটি, ইকুইটি, ইনকাম এন্ড এক্সপেন্স। কেমন? আর এর মধ্যে আমাদের অ্যাসেট এবং এক্সপেন্স এই দুটার নর্মাল নেচার হচ্ছে ডেবিট। যেমন বেতন পরিশোধ করা হলো, জার্নাল কি হবে? বেতন হিসাব ডেবিট, নগদান Salary ক্রেডিট। debit আর ইয়েস, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তার মানে বেতন বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্স খরচ বৃদ্ধি পেয়েছে। ভাড়া পরিশোধ করা হলো, স্যার রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ওকে, বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো, রিসিভ করা হলো, কি হবে? স্যার এটা তো বিদ্যুৎ বিল খরচ হিসাব ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। নগদান ক্রেডিট হবে। ক্যাশ ক্রেডিট, হ্যাঁ। আমি তো বিল রিসিভ করলাম, নগদ টাকা দিয়েছি, কে বলছে? মাত্র ক্রেডিট হবে না, Expense তো হয় না পেয়েবল এখনো। হবে। কিছুই হবে হ্যাঁ? না এন্ট্রি তো কিছুই হবে না। তার ভালো এখানে করে দেখেন, হচ্ছে এক্সপেন্স ডেবিট বিল হবে কিন্তু আর পাইছেন, পেয়েবল ক্রেডিট হবে। বিল দায় কিন্তু বাড়ছে পেয়ে স্যার। গেছেন। হ্যাঁ, স্যার বিল তো পাইছে, বাট স্যার দায় বিল তো দেওয়া বাড়ছে, লাগবে স্যার। দায় বাড়ছে না। অ্যাকাউন্ট পাই গেছে পেবেল, বিল, দায় বাড়ছে। লাইবিলিটিস বিদ্যুৎ, বাড়ছে। ইয়েস, জার্নাল হবে, এটা তো জার্নাল হবে। মানে বিদ্যুৎ বিল তো আপনি অলরেডি কনজিউম, বিল কখন পাই? অ্যাডভান্স পাই নাকি? কনজিউম করলে তো পাই। ব্যবহার করছি দেখেই পাইছি। জি স্যার। হ্যাঁ, ব্যবহার করছি তাই বিলটা পাইছি, মানে দিতে হবে। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখনো পরিশোধ করি নাই, বিল রিসিভ করা হলো, তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট,
ইউটিলিটি বিল পেয়েবল ক্রেডিট। কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার ওকে, তারপরে লাইবিলিটি, ওনার্স ইকুইটি আর রেভিনিউ নর্মাল নেচার হচ্ছে ক্রেডিট। লাইবিলিটি বাড়ে কি, এই যে একটু আগে যেটা বললাম, এটাই তো লাইবিলিটি বাড়লো। লাইবিলিটি বাড়লে কি হয়? ক্রেডিট। মনে থাকবে এগুলা? এই রুলগুলো যদি মনে থাকে, এর বাইরে কোনো অ্যাকাউন্টিং নাই, এর বাইরে কিছু নাই, কারণ এলিমেন্টস হচ্ছে 5টা, যতগুলো দিব আমরা এর ভিতরে। তো এই বিশেষ করে যখন আমরা সমন্বয়ের এন্ট্রিগুলো, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো যদি আমরা জার্নাল করে করে কনফার্ম করতে পারি নিজেদের মধ্যে, তাহলে আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিলে যাবে। আমরা দেখবো একটু পরে। ওকে, আমাদের এখানে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে বলছি, কেমন? সো আমরা যদি ম্যানুয়ালি একটু দেখি, অ্যাডজাস্টমেন্ট গুলো একটু দেখি, ট্রায়াল ব্যালেন্সটা দেখি। আচ্ছা, প্রথমত মনে করবেন যে কোনো সময় যদি আমাদের কোশ্চেনে এরকম ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, আমরা শুরুতে ধরে নিব এটা একটা ট্রু ট্রায়াল ব্যালেন্স। যেমন আমাদের ক্যাশ কোন পাশে আছে? ক্যাশ ডেবিটে। ডেবিট পাশে, কারণ ক্যাশ অ্যাসেট আইটেম। রিসিভেবল ডেবিট পাশে, রিসিভেবল অ্যাসেট আইটেম। সাপ্লাইজ অ্যাসেট আইটেম ডেবিট পাশে। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে অ্যাসেট। ইকুইপমেন্ট ডেবিট। নোটস পেয়েবল ক্রেডিট নাকি? জি স্যার। ক্রেডিট আইটেম। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। ওনার্স ড্রয়িং, ড্রয়িং কি হবে? ক্রেডিট ডেবিট ডেবিট। মালিক ড্রয়িং করলে কি হয়, এটা যেহেতু প্রোপাইটারশিপ সেক্ষেত্রে ড্রয়িংস হবে, কিন্তু কোনো কোম্পানিতে কিন্তু কোনো ড্রয়িংস হবে না। কোম্পানিতে কি হয়? কোম্পানি কি দিয়ে থাকে বলেন তো? কোম্পানি কি দিয়ে থাকে? হ্যাঁ, ঋণ দিয়ে থাকে। না, ধরেন আপনি যদি আমরা এইভাবে বলি যে একজন প্রোপাইটারশিপ কোম্পানির ফার্মে, ক্ষেত্রে তো ডিভিডেন্ড হয়। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, না এটাই শুনতে যাচ্ছিলাম। প্রোপাইটারশিপের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনি এক মালিকানা, সেক্ষেত্রে আপনি টাকা নিয়ে যেতে পারেন, আবার জমা করতে পারেন, যে কোনোটাই করতে পারেন। কিন্তু আমরা যদি বলি কোম্পানি, কোম্পানি থেকে কি চাইলেই কি ডিরেক্টরের টাকা নিতে পারে? নো, ডিরেক্টর চাইলে টাকা নিতে পারবে না। তাহলে সে কি নিতে পারবে? বার্ষিক যে যখন কোম্পানি পারফরমেন্স ডিক্লারেশন হবে, তখন কোম্পানি যে ডিভিডেন্ড ডিক্লারেশন করবে, সেই ডিভিডেন্ড ওনারা নিতে পারবে। কেউ যদি যে কোনো নির্দিষ্ট অংশ থাকে সেটা অনুযায়ী তারা ডিভিডেন্ড পায়। ডিভিডেন্ড পাবে, তার যে শেয়ার হোল্ডিং আছে সেটার উপর বেস করে তারা ডিভিডেন্ড পাবে। ভেরি গুড। আর আরেকটা হচ্ছে, সে যদি কোনো বোর্ড মিটিং অ্যাটেন্ড করে, বোর্ড মিটিং এর ফিস পাবে। এবং যদি এক্সিকিউটিভ কোনো পজিশন হোল্ড করে, এক্সিকিউটিভ মানে সে, ধরেন আমরা যেরকম, আমাদেরকে যেরকম এক্সিকিউটিভ বলে যারা আমরা কাজ করি, কেমন? তো সেম ভাবে তিনি যদি এক্সিকিউটিভ কোনো পজিশন হোল্ড করেন, তাহলে এজিএম এর অ্যাপ্রুভের মাধ্যমে তার একটা রেমুনারেশন থাকবে। আদারওয়াইজ নর্মালি কোনো ডিরেক্টর ডিভিডেন্ডের বাইরে কিছু পাবে না কোম্পানি থেকে, কেমন? ওকে, এখন যদি আমরা দেখি জার্নালগুলো একটু আগে করি, তাহলে আমরা আচ্ছা ওখানে শেষ করি। ওনার্স ড্রয়িংস আমরা বললাম ডেবিট। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ কি? স্যার ক্রেডিট। রেভিনিউ ক্রেডিট। স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স, স্যার ডেবিট। ইউটিলিটি এক্সপেন্স, স্যার ডেবিট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট। ওকে, জি স্যার। প্রথম অ্যাডজাস্টমেন্টটা কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স টাকা 200 পার মান্থ। আমাদের উপরে কিন্তু ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ওটাকে হিসাব করে এখানে কি করতে হবে একটু আমাকে বলেন। স্যার তাহলে তো দেখা গেছে হ্যাঁ, স্যার 1 বছরের এক্সপেন্স বের করতে হবে। তার ওইখানে 2400 টাকা এক্সপেন্স হিসাবে হয়ে যাবে, আর প্রিপেড ইন্স্যুরেন্স 2400 টাকা ক্রেডিট করে দিতে হবে। আমরা হিসাবটা কতদিনের করতেছি? স্যার 3 মাসের হবে। হ্যাঁ, উম, কয় মাসের? কোশ্চেন সেপ্টেম্বর পড়তে না হবে। আচ্ছা স্যার এটা 9 আগে মাসের হচ্ছে স্যার। অক্টোবর নভেম্বর requirement। ডিসেম্বর 3 মাসের হবে স্যার। এই তুই আগে কোশ্চেন পড়তে হবে। স্যার ডিসেম্বর স্যার 9 মাসের হবে।
আমি কেন জানি একমত হইতে পারছি না, বুঝতেছি না। সরি সরি, 3 মাসে যেহেতু সেপ্টেম্বরে দেওয়া আছে, আমরা ডিসেম্বরে করতেছি, তাই 3 মাস হবে। হুম, জয়ী কি হবে? আমরা রিকোয়ারমেন্টটা পড়ি না, 2 নাম্বার 1 রিকোয়ারমেন্টটা কি বলছে? স্যার এখানে বলছে যে সেপ্টেম্বরের 30 তারিখ টাইম দেওয়া আছে, তো ওই মাস তো বাদই, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস থাকে। না, কি বলছে স্যার, এক একদম? মাসের আচ্ছা, ওই যে কেস 1 এর পরে লাইনটা পড়ে, স্যার টপ এটা ক্লিন হবে সার্ভিস। 1 মাসের। এই যে তামান্না বলছে 1 মাস, কার কথা বিশ্বাস করবো? কোথায় যাবো এখন? Top clean service has the following unadjusted trial balance after a month of operation as on 30 September 2016. A month of operation, সে ব্যবসা শুরু করছে 1 মাস হলো, 1 মাস পরে তার এই ধরনের লেনদেনগুলো আসলো, a month of operation। এবং 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের জন্য ব্যালেন্স শিট as on 30 September 2016। ব্যালেন্স শিট আমাদের করতে বলছে 30 সেপ্টেম্বরের। তাহলে কত দিনের? 1 মাসের। 1 মাসের। 1 মাসের। দুই এগ্রি? জি স্যার, এগ্রি। সো আমাদেরকে 1 মাসের করতে বলছে। সো অলওয়েজ মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1 দিনের জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে, কোনো অসুবিধা নাই তো। এই ফাইন্যান্সিয়াল আমাদের মনে আছে তো কম্পোনেন্ট গুলা, আমরা পজিশন তৈরি করি কত দিনের জন্য? ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যে কোনো নির্দিষ্ট এক সময় করা হয়। যে কোনো একটা সময়ের জন্য। ইয়েস, পয়েন্ট অফ টাইম, নট দ্য পিরিয়ড অফ টাইম। এই মুহূর্তে স্যার। আমি যদি বলি আমাদের আজকে হলো 5 তারিখ, 5/6 আমাদের ব্যালেন্স শিট পজিশন কি, তার মানে এই মুহূর্তে যদি আমরা নামাই, এই মুহূর্তে আমাদের অ্যাসেট লাইবিলিটির পজিশন কি, পজিশনে আমরা কি পাই? অ্যাসেট লাইবিলিটি ইকুইটির পজিশন জানতে পারি। আমরা তো বলবো না যে আমার, যদি আমরা 1 বছরে করি, আমরা কি বলবো 1 বছরে অ্যাসেট যোগ করি, বলবো এত টাকা অ্যাসেট আছে আমার? এটা কি হয়? না স্যার। নো, পয়েন্ট অফ টাইম, নট পিরিয়ড অফ টাইম। আর পারফরমেন্স হচ্ছে আদার দেন ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস বা ক্যাশ ফ্লো করি হচ্ছে পিরিয়ডিক্যাল টাইম। সেটা আমাদেরকে যদি 1 মাসের বলে 1 মাস, 15 দিন বললে 15 দিন, 1 বছর বললে 1 বছর, 3 মাস বলে 3 মাস, 6 মাস বলে 6 মাস, যত দিনের করতে বলে ততদিন করবো, কিন্তু ব্যালেন্স শিট হবে পয়েন্ট অফ টাইম। ক্লিয়ার? জি স্যার। স্যার। ওকে, এই ক্ষেত্রে আমাদেরকে বলছে 1 মাসের। সো 1 মাসেরটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে? উপরে দেওয়া আছে কি ইন্স্যুরেন্সটা, কি দেওয়া আছে নিচে কি বলা আছে এখন বলেন, আমি আর বলছি না আর কি। স্যার তাহলে স্যার এসুরেন্স প্রিপেইড এক্সপেন্স ইন্স্যুরেন্স আছে 2400 আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে মাস হিসেবে 200। তাহলে আমাদের জার্নালটা এরকম হবে: ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 200, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 200। জি স্যার। বাকিরা স্যার অন্য এটাই কারো হবে। কি মত? হ্যাঁ, এটাই স্যার, এটাই হবে। স্যার আমি মত। ভেরি গুড। ওকে, একটা ওকে। সো আমরা যেটা বললাম, ভেরি গুড, আমার মনে হয় সবাই এগ্রি করে ফেলছে অ্যান্সারের সাথে, যে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে, কেমন? তার মানে তার প্রিপেড ছিল 2400 টাকা, মাস শেষে দিলাম, দেখতে পেলাম আমরা 200 টাকার ইন্স্যুরেন্স অ্যাডভান্সটা এক্সপায়ার হয়ে গেল, কেমন? নর্মালি আমরা আমাদের অর্গানাইজেশনেও কখনো কখনো 1 বছরের জন্য, 2 বছর কমে করি, 1 বছরের জন্য প্রিপেড দিয়ে থাকি, কেমন? খরচটাকে তারপর আমরা মান্থলি অ্যালোকেট করি, কেমন? আর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তো আর একেবারে ধরেন ঘড়ির কাঁটা মেপে জানুয়ারির 1 তারিখে ইন্স্যুরেন্স করবে এমন হয় না। নর্মালি প্রতিষ্ঠান যেদিন শুরু হয় অথবা যখন থেকে ওইটা রিস্ক কাভারেজ নেওয়া প্রয়োজন ফিল করে ওই দিন থেকে হয়, ওই দিন থেকে 1 বছর হয়, সেটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে বিভিন্ন টার্মস এর মধ্যে পড়ে যায়। সো আমরা দেখি যে যতটুকু কনজিউম হয় বা বেনিফিট এবিলটা হয়ে যায় সেটাকে আমরা এক্সপেন্স হিসেবে চার্জ করি। সো আমাদের এখানে বলছে ইন্স্যুরেন্স এক্সপেন্স টাকা 200 পার মান্থ। যেহেতু আমাদের ব্যবসা 1 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, সুতরাং 1 মাসের খরচ ইনকার্ড হয়েছে। প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট আমাদের কমবে, অ্যাসেট কমলে কি হবে?
ক্রেডিট ক্রেডিট হবে। ক্রেডিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে ডেবিট। ডেবিট স্যার। ভেরি গুড। তারপরটা কি হবে? টাকা 1000 অফ সাপ্লাইজ আর হ্যান্ড এট 30 সেপ্টেম্বর। স্যার এখানে স্যার অব্যবহৃত রয়েছে Supplies 1000 টাকা, সেহেতু এখানে 100 সাপ্লাইজের থেকে অব্যবহৃত বাদ দিতে হবে, বাকিটা খরচ হিসেবে দেখাতে হবে। স্যার তাই এগুলো হবে স্যার সাপ্লাইজ এক্সপেন্স 300 ডেবিট আর স্যার সাপ্লাইজ ক্রেডিট হবে 300 টাকা। 300 সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আমি লিখি একটু কাগজ রাখেন সাথে, কেমন? মানে প্রবলেম হচ্ছে সাথে থাকলে তো অনেক কিছু দেখতে পারতাম, মানে এখন কেউ যদি ঘুমিয়ে থাকে, শুয়েও থাকে, জাস্ট শুয়ে শুনলাম লিখলাম, ওইভাবে কেটে যাবে। কিন্তু আসলে আমাদের প্রফেশনে পড়াটা দিস ইজ এ রিওয়ার্ডিং প্রফেশন আনডাউটফুলি, কেমন? সে রিওয়ার্ড দুই ধরনের হবে। আমি যদি আমার পড়াশোনাটা ওইভাবে নিই তাহলে রেজাল্ট আসতে দেরি হবে, আর যদি ভালোভাবে নিই আসলে দ্রুতই রেজাল্ট আসবে, কেমন? আপনারা যখন ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে মেসেজ গুলো দেন যে স্যার আমার এবার হয়ে গেছে, 5টা হয়ে গেছে, সবগুলা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, খুব ভালো লাগে, কেমন? সো একটু মনোযোগ দিয়ে করেন, যেহেতু দেখা যায় না, জাস্ট রিকোয়েস্ট আমরা করতে পারি যে একদম পড়াশোনার মোডে আমরা বসা। আমাকে দেখেন, আমি কিন্তু আমার একদম ফ্রেন্ডে যদি বলি এদিক দিয়ে আমি দরজা বন্ধ করা, কেমন? তারপরে আমি ভিডিও অন করে রাখছি কেন? যাতে আমি একটু ফিল করি যে না আমি ফুল কনসেন্ট্রেশনটা আপনাদেরকে দিতে পারবো। তারপর হচ্ছে আপনাদের সাথে অনেক সময় ইন্টারেকশন নিচ্ছি, যতটুকু চেষ্টা করি। অনেকেই ফিডব্যাক দিচ্ছেন, উইচ ইজ ভেরি গুড, যে আমরা কথা বলছি। সো ভিডিও অনেক পাবেন। আমারও যদি দেখেন যে আপনি প্রিভিয়াস ইউটিউবে গেলে, যেহেতু আমরা 7-8 বছর ধরে ক্লাস নিচ্ছি, অনেক ভিডিও পাবেন, কিন্তু ওইটা দিয়ে এই যে আমরা লাইভ কথা বলা ওইটা আসলে কাভারেজ হবে না, কেমন? এজন্য রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলোকে ফুল কনসেন্ট্রেট রাখা এবং ফিডব্যাক দেওয়া। ওকে, সো যেহেতু সবাই এগ্রিড, এখানে 1000 টাকা সাপ্লাইজ ইন হ্যান্ড, আমাদের শুরুতে ছিল 1300 টাকা, সুতরাং 300 টাকা আমাদের এক্সপেন্স হয়ে গিয়েছে। সো এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। সবাই এগ্রি? স্যার একটা কোশ্চেন করি। হুম। স্যার এখানে সাপ্লাইজ কি খরচ হিসেবে আছে না? না, অ্যাসেট সম্পদ হিসেবে হিসেবে আছে। আছে। রাইট। তাহলে স্যার এখানে বলছে যে ইন হ্যান্ড, মানে এখানে বুঝেছি কি অব্যবহৃত আছে, অব্যবহৃত আছে এটা, রাইট। বাকিটা খরচ হয়ে গেছে। বাকিটা খরচ হয়ে গেছে। যে আমার এই মুহূর্তে হাতে 1000 আছে, তার মানে 300 টাকাটা খরচ হয়ে গেছে আমার। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। থার্ডটা কি হবে? তাসনিম বলেন, নিশাত তাসনিম। মান্থলি ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট ইজ টাকা 900। সবাই পারবো? depreciation Expense depreciation debit. debit, accumulated depreciation credit. accumulated depreciation credit ভেরি গুড, ভেরি গুড। ওকে, তারপরটা ইন্টারেস্ট অফ টাকা 500 অন দ্য নোটস পেয়েবল হ্যাজ অ্যাক্রুড ডিউরিং সেপ্টেম্বর। ইন্টারেস্ট অন নোটস পেয়েবল কি হবে? interest expense debit Interest 500 expense and debit আর হচ্ছে interest payable interest credit payable credit. 500 ভেরি গুড। খরচ ডেবিট, লাইবিলিটি ক্রেডিট। আমরা মনে রাখবো, আমি যদি এফডিআর করি, হ্যাঁ, আমরা যদি এফডিআর করি, মনে করেন তামান্নার কাছে 1 কোটি টাকা আছে, এখন সে একটা এফডিআর করলো 10%, 1 লাখ টাকা পেলো, নাকি কত? 10 লাখ টাকা প্রফিট। এখন এটা কি এক্সপেন্স নাকি ইনকাম হবে ওর? ইনকাম হ্যাঁ, হবে যেহেতু আমি এফডিআর করলাম। যেহেতু এফডিআর করছে ইনকাম হবে। সো ইন্টারেস্ট দেখে আগে দেখে নিয়েন এটা কি অ্যাসেট, আমি কি এফডিআর এগেইনস্ট ইন্টারেস্ট নাকি লোনের এগেইনস্ট ইন্টারেস্ট, কেমন? এটা যাতে একটু খেয়াল থাকে। ভেরি গুড। সো আমরা আর এগুলো করলাম না, নেক্সটে যাব। জি স্যার। জি স্যার এগুলোকে সমন্বয় করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করা, এটা পারবো। পরীক্ষায় আসলে এরকম আমাদের 4-5 নাম্বারের জন্য আসতে পারে, কেমন? তারপরে কি যেমন ম্যাথ দেয়, হ্যাঁ মানে এক্সাম এরকম ম্যাথ থাকে, মানে হ্যাঁ হ্যাঁ, করতে বলে? অবশ্যই। আচ্ছা। আমাদের একটা তো সিনারিও বেসড কোশ্চেন থাকবেই, সেটা হচ্ছে একটা
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, আইদার ব্যালেন্স শিট, অনেক সময় ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস, অনেক সময় শুধু ক্যাশ ফ্লো থাকে, অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমাদেরকে ক্যাশ ফ্লো তৈরি করতে বলে। স্যার আমরা তো অনলাইন পরীক্ষা দেবো, কিভাবে করবো? ওই বক্স করে দিবে আপনাদেরকে, সুন্দর করে বক্স করে দিবে, আপনি শুধু নাম্বারগুলো বসাবেন, ডেফিনেটলি নাম্বারগুলো ক্যালকুলেশন করে আমাদেরকে বের করতে হবে। কেমন? আচ্ছা জি স্যার। ওকে, স্যার আমাদের এক্সাম কি অনলাইনে হবে? অনলাইনে হবে। আইসিবি তে যেয়ে না স্যার দিতে এক্সাম হয়? কি দিয়ে দিয়ে দিতে হ্যাঁ, হবে ওর বাসা থেকে অনলাইন এক্সাম? না বাসা থেকে না, আইসিবি এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে হবে। কেমন? নর্মালি আইসিবি ভবনে হয়, মানে সার্টিফিকেট লেভেলের, অন্য লেভেলগুলো অনেক সময় অনেক জায়গায় হয়, বাট সার্টিফিকেট লেভেলটা আইসিবি ভবনে হয়। কেমন? জি স্যার। আইসিবি ভবনে যাওয়া হয়েছে কারো? জি জি স্যার। জি স্যার, স্যার। গিয়েছি। জি স্যার। যতবার যা লাগলো রেজিস্ট্রি ঠিক আছে, বাট লাইব্রেরি গুলোতে যাইয়েন। কেমন? যখন লাইব্রেরির অপশন আসবে আপনাদের, আমি জানি না এখন হয়তো অনেকে ফ্রি আর্টিকেল ছিল মনে হয় লাইব্রেরি অ্যাক্সেস দেয় না, বাট যখনই হয়, যদি কেউ কাছাকাছি থাকেন, অথবা যেহেতু এখন মেট্রো আছে, হ্যাঁ, আর আমাদের ওমেন্স এর কিন্তু একটা হোস্টেল আছে, হ্যাঁ, women's-দের এবং মেলদেরও আছে, আমি নিজেও সি হোস্টেলে ছিলাম। তো মেল এবং ফিমেল সবার জন্যই হোস্টেল আছে, এবং সেটা আমাদের আইসিবির একেবারেই কাছে, জাস্ট উল্টো পাশে। সো ওখানে পড়ার মানও অনেক ভালো থাকে। কেমন? তো যদি স্যার আপনি কারো, কোন ফার্মে ছিলেন? আমি ছিলাম জোহাজামান কবির রশিদ। কেমন? সো ওরকম যদি থাকে তাহলে আপনারা হোস্টেলে উঠতে পারবেন, এবং লাইব্রেরি ওয়ার্কটা করার স্যার চেষ্টা করুন, এটা খুব হেল্পফুল হয়। জি স্যার আমি জুই? পি আর্টিকেলে ভর্তি হয়েছি, কিন্তু আমাকে এখনো লাইব্রেরি কার্ড দেয় নাই। হ্যাঁ, প্রি আর্টিকেলে মনে হয় দেয় না, এরকম একটা ইয়ে করে ওরা। এটা নিয়ে আমরা কথা বলছি, দেখি আমরা নেক্সট মিটিং, আমাকে এর আগের ক্লাসেও বলেছিল, আমরা দেখি স্যার এটা এখন নিয়ে কতটুকু দিচ্ছে। করবো। হ্যাঁ, স্যার এখন দিচ্ছে। দিচ্ছে? জি, আমি ও, নিজে করে আসছি কিছুদিন আগে। ভেরি গুড। ওই যে একটা পেপারস যে ওখানে 2100 টাকা জমা দিতে হয়, ওই একটা পেপারস লাইব্রেরিতে দিয়ে রাখতে হয়, আর একটা ফটোকপি বা আমাদের কাছে রাখতে হয়। যখন আমরা লাইব্রেরি ইউজ করব তখন ওই ওই ফটোকপিটা আমাদেরকে শুরু করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো জুই হয়ে গেল। হ্যাঁ, স্যার তাহলে আমি যাবো, যে নিয়ে আসবো। শিওর। তো স্যার ওই যে লাইব্রেরিতে গেলেই বুঝতে পারবেন, অনেক সুন্দর এনভায়রনমেন্ট। সবচেয়ে বড় জিনিস হয় কি, আমি সবসময় এটা ফিল করি, আমরা এই কমিউনিকেশনের যুগে, বা এই কোঅপারেশন বলি, কোঅর্ডিনেশন বলি, আমরা প্রত্যেকটা ফার্মে ওখানে একসাথে থাকে, আপনি বুঝতে পারবেন, এবং ওখান থেকে খুব দ্রুত পাস করে। আমরা লাইব্রেরি ওয়ার্কে করতাম, অ্যাজ ওয়েল এজ হোস্টেলে যখন ছিলাম, অনেক কম্পিটিটিভ হয়তো আমরা পড়াশোনা করতাম। কেমন? সো নিজের গ্যাপটা ইজিলি আইডেন্টিফাই করা যায়, এবং বিলিভ মি যে উই অল আর কম্পিটেন্ট, অনেস্টলি বললাম। আমরা অনেক সময় নিজেকে আন্ডার জাজমেন্ট করি, আমি আমার দিয়ে ওটা হবে না, মনে অনেক কঠিন লাগতেছে, এই হচ্ছে। এটা সবার ক্ষেত্রে একই রকম। এখন কে কতটুকু এক্সারসাইজ করলো সেটার উপর বেস করে। অনেক দেখেছি আমরা, বুঝছেন, যে রেগুলার লাইব্রেরি ওয়ার্ক করে খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। রেগুলার পড়াশোনা, এটা তার অন্য কিছু না, মানে আপনি পড়াশোনাই তো করবেন। আর সবচেয়ে বড় বিউটি হচ্ছে, আমাদের এই পড়াশোনার মধ্যে প্রত্যেকটা ম্যানুয়ালের মধ্যে সলিউশন দেওয়া আছে। কেমন? আপনি ইজিলি অ্যান্সার দেখেও সেখানে আপনি সলিউশন, এখন তো অনলাইনের যুগ, সেটা আছে, অনলাইনে সলিউশন বের করা যায়। আপনার এআই দিয়েও আপনি সলিউশন আছে, বাট কেয়ারফুল, বলে দিতে পারে। লাইব্রেরি ওয়ার্ক করলে সুবিধা হচ্ছে ওখানে অনেক সিনিয়ররা থাকে, একটা টিম বন্ডিংস হয়ে যায় অনেক সময়। একসাথে ধরেন যারা নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে, আবার যারা একটু হাওয়া বাতাস নিতে যায় নিচে যায়, ওখানে একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যায়। হ্যাঁ, আবার একসাথে দেখা যায় যে কয়েকদিন যেতে যেতে ফেস পরিচিত হয়ে যায়। হ্যাঁ, সিনিয়রদের সাথে জুনিয়রদের সাথে আপনি তখন মেজার করতে পারবেন যে আপনার উইকনেসটা কোথায়, এটাকে কিভাবে স্ট্রেংথে কনভার্ট করতে হবে। কেমন? এই জায়গাটা একটু কেয়ারফুল রাখেন, পাস হবেই, ইনশাল্লাহ হবেই, বিশ্বাস করেন। কেমন? স্যার নিজের প্রতি সেলফ কনফিডেন্স রাখেন, এটা ইম্পর্টেন্ট। জুই বলেন। স্যার আমার বাসা অনেক দূরে, স্যার, নাহলে আমি রেগুলার যাইতাম। ওকে, অসুবিধা নাই, দূরে হলে তো সেটাই করবে না, বাট যদি মেট্রো এক্সপ্রেস হয় দিয়ে আসার সুযোগ থাকে, সেক্ষেত্রে একটা কনসিডারেশন নিয়েন।
ইভেন অথবা পরে যদি ঢাকার বাইরে হয় পরে আসলে ইনশাল্লাহ সুযোগটা নিব। কেমন? স্যার এই বিষয় স্যার, হ্যাঁ স্যার যারা ওই যে যারা পিআরটি কিছু স্টুডেন্ট স্যার ওদেরকে কি যে ওই হোস্টেলে কি পারমিট করে? এটা আমি একটু জানি। কেমন? এটাও আমার কাছে একটা আননোন, বাট লাইব্রেরিটা হলো এটা আমি জানলাম। আগেকার আমাদের সময় কেউ ছিল না কখনো, তখন অবশ্য প্রিয়াটি কিছু অপশনও ছিল না। একটু বুড়ার কাতার হয়ে যাচ্ছি, 17 সালে পাশ করছি। হ্যাঁ স্যার একটা কোশ্চেন করি। কঠিন। হ্যাঁ স্যার। স্যার আইডি কার্ড কি দিয়ে দিছে সবাইকে? কিসের? ওই যে আইসিএবি থেকে আইডি কার্ড আর এই যে লাইব্রেরি কার্ড নাকি দেয়, আমি তো একটাও পাই নাই। এই জুই কি কোশ্চেন আমাকে করছেন না অন্য কাউকে? স্যার আপনাকে করছি, কেউ যদি আইন না থাকে আমার জানাবো স্যার, তাহলে আমি আমি কেমনে জানিয়ে জানবো দিব। স্যার? আমি আমার কাছে আইডি কার্ড কিছুই না, আমি ওগুলোর সাথে নাই। স্যার কেমন? আইডি কার্ড দেয় না নাকি স্যার, মানে পিআরটি কিছু এটা মামুনের সাথে বা আমাদের যে হালিম ভাই থাকে, হালিম ভাই অনেক সময় এসে জয়েন করে দেখবেন, তখন এটা নিয়ে ডিসকাস করে। কেমন? তখন স্যার জিজ্ঞেস করেন, মামুন অথবা হ্যাঁ মামুন মামুন আমাদের ওনার তো কোঅর্ডিনেটর, ক্লাস করেন। স্যার হ্যাঁ ওনার তো মেসেজ দিলে উনি তো কোনো সিনও করে না, কোনো রেসপন্স কিছুই করে না। তাই না? জি স্যার। ঠিক আছে, আমি ফিডব্যাক দিচ্ছি ওকে। স্যার সমস্যা নেই। ভালো আর্টিকেলশিপ থেকে স্যার কি করা লাগতে পারে? হ্যাঁ আমি ভালো শুনতে পাই ফার্ম নাই। পাওয়ার ক্ষেত্রে যে তারা আর্টিকেলশিপ করতেছি স্যার, কি আমরা এখানে ভালো ফার্মে জয়েন করতে গেলে স্যার মানে কি কি ক্রাইটেরিয়া বা কি কি করলে ভালো ফার্ম পাওয়া যায়? ভালো গুণ থাকলে আসলে ভালো জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে মেন জিনিস। কেমন? সো এটা ভেরি সিম্পলি, আপনি যেহেতু প্রি আর্টিকেলশিপে আছেন, এখন আপনি ভালো ফার্ম পাওয়ার ওয়েটা হচ্ছে একটা ভালো রেজাল্ট করে ফেলা। হ্যাঁ, তো সেটা আপনাকে অনায়াসে ওইটাকে হেল্প করবে অনেক। কেমন? একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো একটা থাকে, এটা দেখে ফার্মের উপর বেস করে। আর হার্ড ওয়ার্কিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে রেজাল্ট আসবে। কেমন? ইনশাল্লাহ। ওকে, আমরা একটু আবার পড়াশোনায় যাই। মাঝখানে আমরা অনেক গল্পের মধ্যে চলে গেলাম মনে হচ্ছে। সো আমাদের এটা যদি দেখি, এই ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে, আমরা এন্ট্রিগুলো একটু দেখি। বেসিক্যালি আমরা তার পরের চ্যাপ্টার থেকেই আমরা ম্যাথগুলো এক্সেলের মাধ্যমে করার চেষ্টা করবো, বাট আমি জানি না এক্সেলের অ্যাক্সেস পাবো কিনা। ম্যাককে আসলে কারেকশন করতে হবে আনডাউটফুলি। হাউবার এটা একটু বলেন আমাকে, আমাদের অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা এক্সট্রাক্ট যে মানিক ওপেন এ কোম্পানি অন April 1st April 2012 at 30 April the trial balance show the following balance। তার মানে 1 তারিখে শুরু করলো, 30 তারিখে 30 এপ্রিল, এক মাসের হিসাব করছি আমরা। কেমন? এবং নিচে বলাও আছে আমাদেরকে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য মান্থ অফ এপ্রিল, এপ্রিল মাসের জন্য। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি এক্সট্রাক্ট দেওয়া আছে, এটা পুরোপুরি ট্রায়াল ব্যালেন্স না, 4টা-5টা সমন্বয় দেওয়া আছে। কি কি? প্রিপেড ইন্স্যুরেন্স, এটা অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। অ্যাসেট। ইকুইপমেন্ট, অ্যাসেট। নোটস পেয়েবল, লাইবিলিটি, লাইবিলিটিস লাইবিলিটি। আর্নড রেভিনিউ, আর্নড রেভিনিউ, স্যার এটা লাইবিলিটিস, লাইবিলিটিস লাইবিলিটি। কারেন্ট কি? লাইবিলিটিস, কারেন্ট কি লাইবিলিটিস জিনিস? স্যার। কি জিনিস? অনুপার্জিত আয়। স্যার কাজ করা হয় না কিন্তু টাকা পাওয়া গেছে। আগে টাকা নিয়ে রাখছে অগ্রিমায়। অগ্রিমায় স্যার। ওকে, আমরা অ্যাপেক্স এর ভাষায় যদি একটা সংজ্ঞা দিই, রিয়েল এক্সাম্পলের কি, অ্যাপেক্স বলা মানে হচ্ছে একটু রিয়েল এক্সাম্পল দিচ্ছি। কেমন? যেহেতু আমি কাজ করি, রিয়েল এক্সাম্পলটা কি? রিয়েল এক্সাম্পল হচ্ছে আমরা যখন গিফট কার্ড সেল করি, বাউচার, বাউচার আরঙের বাউচার দেখবেন পাবেন। হ্যাঁ, এরকম বিভিন্ন কোম্পানির মূলত বাউচার সেল করে। তো বাউচার যখন সেল করি তখন কি আমি কোনো প্রোডাক্ট হ্যান্ড ওভার করলাম আপনাকে? স্যার হ্যাঁ না স্যার। না, এটা তো জাস্ট একটা কার্ড নিলেন আপনি আমার থেকে, 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা একটা কার্ড নিলেন। তো 5000 টাকা যখন কার্ড সেল করি তখন আমি জার্নালটা কি দিই? সেম জার্নালটা, ক্যাশ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ, ক্রেডিট, লাইবিলিটি ক্রিয়েট করি। যখন আপনি ওই কার্ডটা নিয়ে কাউকে গিফট করলেন অথবা নিজে রাখলেন, রাখার পরে শপিং করলেন, যখন শপিং করুন রিডিম করবেন, তখন কি হচ্ছে আমি ওই লাইবিলিটিকে ডেবিট করে
রেভিনিউ হিসেবে ক্রেডিট করি, তখন তার টাকা পাবো না। তখন আমরা করি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝতে পারছি কথাটা? জুইর ওখানে আজান দিচ্ছে মনে হয়। সো আমরা প্রথম অ্যাডজাস্টমেন্টটা কি হবে, কে একজন বলেন? প্রিপেড ইন্স্যুরেন্স পেইড ফর 2 years ইফেক্টিভ ফ্রম এপ্রিল 1 এপ্রিল 2012। একটু দেখে শুনে কত টাকা হবে, কি হবে? স্যার আমরা কি কেস 1 করতেছি? না, স্লাইড চেঞ্জ হয় নাই। না স্যার। বলে কি? আর ওটা কেস 2 ছিল। হ্যাঁ, এই যে কেস 2 তো। স্যার ঠিক আছে, এটা কেস 2 স্যার। স্যার আমার এখানে স্যার চেঞ্জ হয়েছে, কেস 1ই আছে। তাহলে কি সাইমনে আমাদেরকে ওই সময় এটা করে ফেলছিল? আপনি একটু, আমি তো 2 দেখতেছি আমার এখানে। বাকিরা স্যার আমরা 2 দেখতে পাচ্ছি, এখন আসছে 1, স্যার এখন 2 আসছে। এখন 2 আসছে। আমি একটু লাড়া দিলাম আর কি। জি স্যার, স্যার 2 আসছে আমাদের এখানে। ভেরি গুড। কি হবে জার্নালটা একটু বলেন। ইন্স্যুরেন্স যেহেতু এক্সপেন্স 2 মাসে ডেবিট তাহলে আর হচ্ছে 3600 প্রিপেইড আর ভাগ ইন্স্যুরেন্স টাকা স্যার 100 টাকা। 24 যেহেতু 2 বছরের এখানে দেওয়া আছে, তো 24 দিয়ে ভাগ করলে 1 মাসেটা পাবো, 1 মাসের খরচটা পাবো। তো এই হিসেবে জার্নালটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর হচ্ছে প্রিপেইড এক্সপেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। স্যার ভয়েস অনেক ডাবল হচ্ছে। কেউ একজনে ল্যাপটপ ডাবল ইউজ করছে, বা মোবাইল এবং ল্যাপটপ দুটো মিলে। আমার ভয়েস কি ডাবল হয়? না স্যার না আপনারটা ঠিক স্যার, আছে। না স্যার, কারোটা হয়তো ডাবল হয়ে গেছিল, ওটার জন্য। ওকে, তাহলে আমরা আজানটা একটু শেষ হোক, কেমন?
ওকে, সো প্রথম এন্ট্রিটা কি হবে? স্যার অ্যাসুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 150 টাকা। মানে 3600-কে আপনি কত দিয়ে ভাগ দিয়েছেন? 24 দিয়ে না? জি স্যার। জি স্যার। 150, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। সেকেন্ডটা ডেপ্রিসিয়েশন, এটা আমরা সবাই পারবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। থার্ডটা কি? নোটস পেবল ইজ ডেটেড 1 এপ্রিল 2012, ইট ইজ এ 6 month 12% নোটস। আর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে 200 টাকা, আর হচ্ছে ইন্টারেস্ট পেবল ক্রেডিট 200 টাকা। টাকাটা কত হবে এটা একটু আমি দেখি। স্যার নোটস পেবল 200 হচ্ছে 20, হ্যাঁ 20,000 টাকা, 200 টাকা। 20,000 20,000 টাকার টাকার 12% আর হচ্ছে 12 মাস। 1 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, মানে 12 দিয়ে ভাগ দিলে হবে 200 টাকা। ভেরি গুড, 200 টাকা, কারণ ইন্টারেস্ট সবসময় ইয়ারলি হয়, রাইট? জি স্যার। এটা অনেক সময় কনফিউশন হয়ে যেত, আমার নিজেরও লাগতো আগে ছোটকালে আর কি। এই কনফিউশনটা কি, অনেক সময় ধরেন আপনি এফডিআর করছেন 3 মাসের জন্য, আপনাকে বলছে যে 12% দিবে, 12% কিন্তু বছরে, কেমন সেটাকে কনভার্ট করে 3 মাসে নিয়ে আসতে হবে ক্যালকুলেশন। ওকে, এর পরেরটা দেখেন একটু। হ্যাঁ স্যার এটা কিন্তু 6 মান্থ। হ্যাঁ, সো 6 মান্থ হলো আমাদের, কিন্তু রেটটা হচ্ছে 12%, তার মানে ইয়ারলি হচ্ছে 12%, আমার মান্থলি হচ্ছে 2%। বুঝতে পারছি? আমার জন্য যদি 6 মাস হয়, 6 মাসের জন্য হচ্ছে ওই 20,000 টাকার 12% 6 মাসে কত হয়? স্যার সেটা হবে 1200 টাকা। 1200 টাকা। আমাকে কি 2400 দিবে 6 মাস পরে? তাহলে তো ক্যালকুলেশন করলে সেটা ডাবল হয়ে যাবে। তারপরটা কি হবে? 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানিজ 6 month সার্ভিস অফ টাকা 600 beginning in April. These customer were serviced in April. এপ্রিল মাসে তারা অলরেডি সার্ভিস দিয়ে ফেলছে। 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6 month সার্ভিস অফ টাকা 600। 7 জন কাস্টমার পরিশোধ করছে 6 মাসের সার্ভিস 600 টাকা করে, বিগিনিং ইন এপ্রিল, এপ্রিলের শুরুতে। তার মানে 7 জন কাস্টমার, স্যার 7 জন কাস্টমারের হচ্ছে 6 মাস, মানে একজনের 7 জনের 600 টাকা করে আসে হচ্ছে 4,200 টাকা। তো 6 মাসের ক্ষেত্রে সার্ভিস হচ্ছে 4,200 ভাগ 6, 700। তো জার্নাল হবে আনআর্নড রেভিনিউ 700 টাকা, মানে ডেবিট, আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 700। আনআর্নড রেভিনিউ ডেবিট, কারণ আনআর্নড রেভিনিউ আমাদের কমে যাবে, এতো সে জি সার্ভিস স্যার। দিয়ে ফেলছে 1 মাসে। ভেরি গুড। সো 1 মাসের কেমন আমরা 6 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিলে। কোনো কনফিউশন আছে কিনা কারো? এনি কনফিউশন? স্যার এটা আবার একটু বললে ভালো হতো। হ্যাঁ আবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। ওকে, আবার একটু বলবেন? আমি বলবো। স্যারই বলেন। এখানে হচ্ছে প্রতিজন মানে একজনের 600 টাকা করে। তো সেক্ষেত্রে 7 জনের হচ্ছে 600 দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 4,200 টাকা। তো 6 মাসের সার্ভিস হচ্ছে 4,200-কে 6 দ্বারা ভাগ করলে হয় 700। তো ওই ক্ষেত্রে জার্নালটা হবে আনআর্নড রেভিনিউ 700, মানে ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 700। ঠিক আছে, জি স্যার। তারপরটা কি? দ্য সার্ভিস প্রোভাইডেড টু আদার কাস্টমার বাট নট বিল্ড এট এপ্রিল 30, টোটাল টাকা 1,500। 1500 টাকা সার্ভিস দিয়েছে কিন্তু এখনো বিল করে না তাদেরকে, তাহলে কি হবে? জার্নাল কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল আর ডেবিট সার্ভিস রেভিনিউ 1500, ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1500। ভেরি গুড। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেবা দিয়েছি, টাকা পাইনি। ভেরি গুড। ওকে, সো আমরা সমন্বয়গুলো যদি যাই, এটা কি হবে?
এটা ভেরি সিম্পল। কি হবে? কারেন্সি ইউনিট 4000 মানে এই নাম্বারটা হবে কত? 4000? না 40,000। ঠিক আছে, এটা নিয়ে তো কারো দ্বিমত নাই, আছে কোনো দ্বিমত? সেলস হচ্ছে আমাদের 1,40,000, পারচেজ হচ্ছে 75, আদার এক্সপেন্স 25. What is the figure for the net profit to be transferred to the capital account? সেলস এর থেকে এটা তো পারচেজ পারছি আর না। এক্সপেন্স বাদ দিলে যা হয় যা 40,000। হয়। ওকে, এইটা আমাকে একটু বলেন বুঝে শুনে, কিন্তু কেমন? ভালো হয়েছে, এখানে অ্যান্সার নাই, আমারও টেনশন নেই, নাহলে তো আবার অ্যান্সার দেখা যায় হয়। সো এটা কি হবে? During March, Chand had the following item in the cash at bank account. Balance at 1st January overdrawn. এটা আবার কি? Overdrawn 500 মানে? অতিরিক্ত উত্তোলন। কেউ একজন বলবেন এটা কি? ব্যাংক ওভারড্রন মানে কি? লোন। ব্যালেন্স এট 1st March ওভারড্রন হচ্ছে 500 টাকা, মানে হ্যাঁ আমার না? ব্যাংক লোন বোঝা নাকি স্যার? এটা হচ্ছে ব্যাংক থেকে আমরা এটা অতিরিক্ত লোন। টাকা নিয়েছি, মানে আমরা ওডি কি বলে বাংলা, ওভারড্রাফট অ্যাকাউন্ট বলি না, ওডি অ্যাকাউন্ট বলি। এটা তার হচ্ছে মানে অতিরিক্ত উত্তোলন যে থাকে। হ্যাঁ, কারেন্ট মানে বাংলা কি বলবো, ওভারড্রন স্যার কারেন্ট লায়াবিলিটিস এটা। কারেন্ট লায়াবিলিটি আমরা যেটাকে বলি, হ্যাঁ ওডি অ্যাকাউন্ট বলি আর কি আমরা সংক্ষেপে। ওভারড্রান ওটা সেটা বাদ যাবে যেটা আমাদের অ্যাসেট না লায়াবিলিটি? লাইবিলিটি। লায়াবিলিটি। লায়াবিলিটি। আমরা অনেক সময় যখন কোম্পানি কারেন্ট অ্যাকাউন্ট খুলি, কেমন সেখানে একটা লিমিট থাকে, কথার কথা আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেখানে লিমিট হচ্ছে আপনি ওখান থেকে 50 কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন, অ্যাক্সেস নিতে পারবেন। তার মানে আপনার ব্যালেন্স যদি জিরো হয়, আপনি 50 কোটি পর্যন্ত লাইবিলিটি নিতে পারবেন। ডেফিনেটলি সেটা উইদিন ইয়ারের মধ্যে সেটেলমেন্ট করবেন, যেহেতু এটা কারেন্ট লাইবিলিটিস। কেমন? তো আমাদেরকে ওভারড্রাউন আছে 500 টাকা। তারপর কি বলছে? রিসিভ ফ্রম কাস্টম রিসিভেবল থেকে 12,000 টাকা পেলাম। পেমেন্ট টু পেয়েবল কে আমরা পেমেন্ট করলাম। পেমেন্ট টু ফর এক্সপেন্সেস, খরচের জন্য পরিশোধ করলাম। ক্যাশ ডাউন ফর ওন ইউজের জন্য 1200 টাকা। হোয়াট ইজ দ্য ব্যালেন্স অন দ্য অ্যাকাউন্টস অন 31st March? আমাদের 31st মার্চের ব্যালেন্স কত? আইদার ইট ইজ ডেবিট অর ক্রেডিট। স্যার ডেবিট দেখে বলেন। 300 টাকা। স্যার হচ্ছে রিসিভ যে করছে 12,000, ওইটার থেকে বাকি সব বাদ যাবে, তাহলে ডেবিট 300। পেমেন্ট করলাম কত? 7,000, 3,000, 1200, কত আর হলো? 1300 ডেবিট ব্যালেন্স। ভালো লাগছে, 2 রকম অ্যান্সার আসছে। এখন আমাকে আরেকটু 300 দেখতে হবে। হ্যাঁ 300 ক্রেডিট হবে না ডেবিট? ডেবিট স্যার 300। ডেবিট 300। কেমনি কি একটু ব্যাখ্যা দেন। স্যার রিসিভেবল হচ্ছে 12,000, আর বাকি যে পেয়েবল এক্সপেন্স আর ড্রয়িংস আছে সেটা মানে হচ্ছে আমার রিসিভেবল না, এক্সপেন্স। রিসিভ ফ্রম রিসিভেবল। হ্যাঁ 10,000 হ্যাঁ থেকে টাকা সেটাই। পাইছেন 12,000 টাকা, রাইট? জি স্যার। ওকে, তারপরে তারপর হচ্ছে ওভারড্রন যেটা আছে 500 সেটা, তারপর পেমেন্ট টু মানে ওটা পেয়েবলস। পরিশোধ করছেন নাকি? স্যার ওভারড্রাউনে 500 কি হলো? আপনি পরিশোধ সেটা করবেন। বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। উত্তোলন করছে। লাইবিলিটিস। হ্যাঁ স্যার তারপর 500, 7,000, 3,000 আর 1,200 এটা বাদ যাবে, এগুলো হ্যাঁ 12,000 মানে থেকে। রিজনটা কি বাদ যাওয়ার রিজনটা কি? সেগুলো যেহেতু আমার কাছে এক্সপেন্স। টাকা আছে, আমাকে বলছে ব্যালেন্স আমার কত আছে, কেমন? তাহলে আমি লাইবিলিটি শোধ করব 3,700, কি বলে 300। প্রথমত আমাদের ছিল ওভারড্রাফট ছিল 500, তারপরে পেয়েবলকে 7,000, 3,000, 1200। এটা বাদ দেওয়ার পর আর কত থাকে? 300 টাকা। 300 টাকা কি আমার হাতে থাকে নাকি বেশি থাকে, নেগেটিভ থাকে? হাতে থাকে। 11, 10, ডেবিট 11, ডেবিট স্যার।
11,700, রাইট। 12,000 থেকে 11,300 টাকা ডেবিট, সো 300 টাকা ডেবিট ব্যালেন্স। এগ্রি? ডেভিড, জি স্যার, জি স্যার। ভালো, আপনারা করে ফেললে আমার জন্য সুবিধা, আমার আর কিছু বলতে হয় না, অল্প করতে হয় না। ওকে, এটা কি হবে? কোন তিনটে নিচে ট্রায়াল ব্যালেন্স ক্রেডিট আইটেম হয়? একদম ইজি। পেয়েবল, ট্রেড পেয়েবল, ক্যাপিটাল আর আবার ড্রয়িংস, হচ্ছে ট্রেড পেয়েবল আর ডিসকাউন্ট ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস, সরি, রিসিভড, ট্রেড ডিসকাউন্ট পেয়েবল রিসিভড। আর হচ্ছে ড্রয়িংস। স্যার ACF স্যার ড্রয়িং তো উত্তোলন ট্রেড না, ওইটা কেন পেয়েবলস ক্রেডিট আর হবে? ডিসকাউন্ট ডেবিট। রিসিভেবল আর হচ্ছে স্যার ক্যাপিটাল। ACE, ACE স্যার। জি এ স্যার, এ সি আর ACE। ই। এ আমি এগ্রি টোটালি পুরোটা, এ স্যার ঠিক সি আছে। সি এগ্রিড, ডিসকাউন্ট রিসিভড ক্রেডিট হবে। স্যার আছে ই স্যার ক্যাপিটাল। আরেকটা কোনটা? ই ক্যাপিটাল স্যার। ক্যাপিটাল। ই, ই ক্যাপিটাল, ভেরি গুড। এ সি ই, এই তিনটে হবে আমাদের ক্রেডিট আইটেম, ভেরি গুড। ওকে, ও এগুলো জাস্ট বলতে হবে আমাদেরকে কি কি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। মেশিনারি ডেবিট, ডেবিট। ডেবিট, ট্রেড পেয়েবল স্যার ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট, ড্রয়িংস ডেবিট, ডেবিট। ডিসকাউন্ট অ্যালাউ ডেবিট স্যার, স্যার ডেবিট স্যার। রেভিনিউ ডেবিট, স্যার ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট, স্যার রেভিনিউ ক্রেডিট, ডিসকাউন্ট রিসিভড স্যার এরা ক্রেডিট স্যার। ক্রেডিট, ক্রেডিট স্যার, ক্রেডিট, স্যার ক্রেডিট, ব্যাংক ওভারড্রাফট স্যার এটাও ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট, রেন্টাল ইনকাম ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট স্যার। আবার রেন্টাল ইনকাম ক্রেডিট, ক্রেডিট, ইনকাম, ইনকামের নরমাল ব্যালেন্স কি? স্যার আই ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট, জুই ডেবিট না ক্রেডিট? স্যার ক্রেডিট, আই যেহেতু অবশ্যই ক্রেডিট স্যার। ডেফিনেটলি। ওকে, তাহলে আমরা শুরুতে আজকে যে গোল্ডেন রুলস গুলো দেখলাম, অ্যাসেট এবং এক্সপেন্স, এই দুইটার নরমাল নেচার হচ্ছে ডেবিট। এটা যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, এটা যদি হ্রাস পায় ক্রেডিট হবে। লাইবিলিটি, ইকুইটি এবং ইনকাম, এই তিনটা নরমাল নেচার হচ্ছে ক্রেডিট। এটা যদি ইনক্রিজ হয় ক্রেডিট হয়, ডিক্রিজ হলে ডেবিট হয়। ডেবিট, ভেরি গুড। এটা কি কি হবে এটা? The income statement column on Roots ETB extended trial balance are 57,390 টাকা, 57,390 for the debit column and 84,000 for the credit column. What final entry does those need to make? এ না, বি বি। বি হবে, হ্যাঁ, বি। কি হবে? স্যার আমার মনে হচ্ছে বি হবে। আচ্ছা আমি বলি, প্রথমত এটা কি আমাদের ইনকাম না এক্সপেন্স? লস। আমাদের লস ট্রায়াল কারণ ব্যালেন্সের ক্রেডিট মধ্যে সাইডে বেশি থাকে। আমি একটু বলি, ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট কলামে আছে আমাদের 84,000 টাকা আর ডেবিটে আছে 57,000 টাকা। ক্রেডিটে কি থাকে, ইনকাম না এক্সপেন্স? স্যার ডেবিটে আছে ইনকাম, 84 আর ক্রেডিট আছে 57। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিটে 57,000, 84,000, ক্রেডিটে 84,000, 57,000 ফর দ্য ডেবিট কলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইনকাম না এক্সপেন্স? ইনকাম এক্সপেন্স, নাকি লস? সরি, ইনকাম না লস? আরে কি বলি, প্রফিট ডেবিটে না লস? এক্সপেন্স, লস, প্রফিট হবে স্যার। স্যার প্রফিট হবে। কেমনে লস? লস স্যার, প্রফিট, হবে আমাদের। অ্যান্সার এখানে হবে এ, ক্রেডিট 27,538 নিট প্রফিট। রাইট,
কারণ হচ্ছে এখানে আমাদের কি, আমাদের ইনকাম কত টাকা, আমরা যদি বলি ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে কি থাকবে, রেভিনিউ, ইনকাম। ডেবিটে থাকবে এক্সপেন্স। তো রেভিনিউ যদি বেশি হয় আর এক্সপেন্স যদি কম হয় তাহলে আমাদের কি হবে, প্রফিট না লস? স্যার ক্রেডিট বেশি হলে প্রফিট অবশ্যই হবে, প্রফিট হবে স্যার। স্যার প্রফিট হবে। প্রফিট হবে স্যার। প্রফিট হবে, তাহলে আমরা প্রফিটের অ্যাডজাস্টমেন্ট দিব ওইভাবে। আমরা নিচে একটু ব্যাখ্যাটাও আছে। ঠিক আছে, জি স্যার। ওকে। এটা কি হবে? An error has led to Erica's trial balance failing to balance. This could have been caused by an error of commission. Is it true or false? স্যার ফলস। ও বলছে false, আর স্যার কেউ? ফলস হবে। আর কেউ? স্যার স্যার ফলস এখন এটা কমিশন হবে না? হ্যাঁ বলছে কি, the trial balance an error has led to false হবে। Erica's trial balance failing to balance, মানে তার দুই পাশ সমান হয় নাই। This could have been caused by an error of commission. এটা কমিশন এররের কারণে ঘটছে। ট্রু। কিভাবে স্যার ট্রু? তাসনিম, এখানে বলছে তার দুই পাশ মেলে নাই, সমান হয় নাই। আমরা যে ভুলগুলো পড়ছিলাম এটা হচ্ছে যে ভুল থাকার শর্ত দুই পাশ মিলে যাবে, আর এখানে বলছে দুই পাশ মেলে নাই। এই যে আমাদের শুরুতে বলছে an error has led to Erica's trial balance failing to balance, মানে দুই পাশ সমান হয় নাই। তো দুই পাশ যদি সমান না হয় এটা কি ধরনের, এটা তো তার এরর। জি স্যার। জি এটা স্যার, তো এটা তো ওই কমিশন নিয়মেই এরর না। পড়ে নাই, নিয়মেই হ্যাঁ পড়ে নাই স্যার, এটা তো ওই নিয়মেই পড়ে নাই, এটা ফলস। এটা হবে ফলস। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এটা কি হবে? হ্যাঁ, আগেরটার অ্যান্সার সি হবে। সরি, আমি একটু এক্সপ্লেন করবো আবার প্রয়োজন। এটার অ্যান্সারটা সি হবে। অ্যান্সার কি হবে? জি স্যার। সি। হ্যাঁ, ডেবিটে বসবে কিন্তু নেট প্রফিট হিসেবে। ওই যে ক্লোজিং ব্যালেন্স দিয়ে আমরা যে করব, দুই পাশ সমান দেখানোর জন্য। ওকে। নিচেরটা কি হবে? টোটাল অ্যাসেট 20,000, নন কারেন্ট লাইবিলিটি 10,000 and current liability 6,000, and then his capital balance how much? কত হবে? ওকে, আমরা শুরু করে দিই স্যাররা। জি স্যার। জি স্যার। এক্সেলটা ওপেন করি, জাস্ট 1 মিনিট। আমাদের পিপিটি দেখা যাচ্ছে? ওকে, তো
আমরা বেসিক্যালি চ্যাপ্টার 7 নিয়ে ডিসকাস করবো আজকে, কেমন? কস্ট অফ সেলস এন্ড ইনভেন্টরিজ। সো তারপরে যে অ্যাক্রুয়াল এন্ড প্রিপেমেন্টস, ওই পার্টটা থাকবে আমাদের। আমরা যদি সিম্পলি বলি কস্ট অফ সেলস বলতে আসলে কি বুঝি, বা কস্ট অফ পারচেজ বলতে কি বুঝি, এনি আইডিয়া? বা কস্ট অফ ম্যানুফ্যাকচারার, কস্ট অফ গুডস সোল্ড, বলেন কি বিক্রি জানেন? পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ একটু ব্যাখ্যা যদি বলি, অ্যান্সার ইজ সঠিক, একটু ব্যাখ্যা যদি বলি, পণ্য বিক্রি করতে গিয়ে যে কস্ট গুলো হয়েছে। স্যার একটা প্রোডাক্টের দাম হচ্ছে 200 টাকা, কিন্তু এই 200 টাকা প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে এটা অনেক খরচ আছে, সেই খরচটা ব্যয় হিসেবে ধরা হয়। ওকে। মানে জি স্যার। কস্ট অফ পারচেজ বা কস্ট অফ সেলস এক্স্যাক্টলি ওটাই, যে আমরা একটা পণ্য তৈরি করতে আমাদের যে কস্টটা হলো, কেমন? তো আমরা যদি বলি কস্ট অফ প্রোডাকশন আর কস্ট অফ পারচেজ, এই দুটার মধ্যে পার্থক্য কি? কস্ট অফ পারচেজ নর্মালি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারি, কেমন? ধরেন অনেকগুলো কোম্পানি আছে যারা ইনপুট ডিপেন্ডেন্সি, ইম্পোর্ট করে এনে সরাসরি ফিনিশ গুডসকে তারা ইম্পোর্ট করে নিয়ে আসে, একদম ফিনিশ গুডস, সেটা এনে তারা এখানে তাদের শোরুমে বা দোকানে সেল করে। তো এই ক্ষেত্রে তো ডেফিনেটলি কস্ট অফ পারচেজ হবে, কারণ সে যেহেতু ম্যানুফ্যাকচার করে নাই, কেমন? আর যদি সেটাকে সে ম্যানুফ্যাকচার করে তাহলে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং আমরা বলবো। নর্মালি ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কস্ট অফ পারচেজ বলি, আর ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কস্ট অফ ম্যানুফ্যাকচার বা সিওজিএস বলি, কেমন? তো এই ক্ষেত্রে আমরা যদি বলি সিম্পলি আমাদের একটা প্রোডাক্ট তৈরি করতে কি কি ধরনের কস্ট লাগে, আইডিয়া শেয়ার করেন। একটা প্রোডাক্ট তৈরি করতে কি কি কস্ট লাগে? স্যার প্রথম হচ্ছে র মেটেরিয়ালস কিনতে হয়, তারপরে সেটার পরিবহন একটা খরচ আছে, তারপরে লেবার খরচ আছে, ইলেকট্রিসিটি খরচ আছে, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট আছে, সবগুলো মিলে যখন একটা প্রোডাক্ট তৈরি তখন একটা কস্ট টোটাল হিসাব করা হয়। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটাকে আমরা ইগনোর করবো এখানে, কেমন? কস্ট অফ ম্যানুফ্যাকচার বলতে আসলে ডিরেক্ট র মেটেরিয়াল কস্ট। আমরা যদি বলি কথার কথা একদম সিম্পলি, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি, আমরা যদি আমাদের লেদারের কথা বলি, লেদার শুজ এর কথা বলি, কেমন? আমরা অনেকগুলো লেদারে ইম্পোর্ট করে নিয়ে আসি ডিউ টু দ্য কোয়ালিটি ইস্যুস। তো যদি আমি লেদার ইম্পোর্ট করে নিয়ে আসি বা লোকালি পারচেজে করি, তাহলে লেদার পারচেজের ক্ষেত্রে আমার একটা কস্ট ইনকার হলো। আমি যদি ইম্পোর্ট করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার হয়তো আমার সাথে এফওবি টার্মস থাকে, ফি অন বোর্ড, ধরেন সাপ্লায়ারের সাথে যে টার্মস থাকে, সে আমাকে চিটাং পোর্ট পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। আর যদি এয়ারিয়ানি হয়তো আমাকে চিটাং পোর্ট না, অনেক ক্ষেত্রেই তার শিপিং পয়েন্ট পর্যন্ত পৌঁছায় দেয়। কথার কথা আমি সিঙ্গাপুর থেকে মাল নিয়ে আসবো, কেমন? তাহলে সিঙ্গাপুরের এয়ারপোর্ট পর্যন্ত বা বন্দর পর্যন্ত সে পৌঁছায় দিচ্ছে। তারপরে যে আমার ট্রান্সপোর্টেশন কস্ট, ফ্রেট কস্ট যেটা লাগছে, সেইটাও আমদানি আমার শুল্ক। পার্ট অফ র মেটেরিয়াল হবে। জুই, জি স্যার, এই যে রাইট? আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। আমদানি শুল্ক। তারপরে যেটা ও বললো যে ডিউটি গুলো দিতে, আমি যখন কাস্টম ক্লিয়ারেন্স করব, তখন এক্ষেত্রে অনেকগুলো ডিউটি থাকে। আমরা জানি যে একটাকে বলি আমরা কাস্টম ডিউটি, একটাকে বলি ভ্যাট, একটাকে বলি রেগুলেটরি ডিউটি, একটাকে বলি সাপ্লিমেন্টারি ডিউটি, এআইটি, এইটি, বিভিন্ন ধরনের ট্যাক্স নিয়ে থাকে, কেমন? কিছু অ্যাডজাস্টেবল, কিছু নন অ্যাডজাস্টেবল। যেমন অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমরা দিয়ে থাকি, বা এইটি দিয়ে থাকি, অ্যাডভান্স ট্যাক্স ফর ভ্যাট। তো এই যেটা আমরা দিয়ে থাকি, এটা কি অ্যাডভান্স ট্যাক্সকে অ্যাডজাস্ট করতে পারি? আমরা নর্মালি পারি। যদি অ্যাডভান্স ট্যাক্সকে আমি অ্যাডজাস্ট করতে পারি, তাহলে সেটা কি আমার এক্সপেন্সের মধ্যে নিব? হোয়াট ইজ ইউর অ্যান্সার? আমি একটা মাল নিয়ে আসতেছি 100 টাকা, কাস্টম ডিউটি 30 টাকা, অ্যাডভান্স ট্যাক্স 10 টাকা, তাহলে কি আমার র মেটেরিয়াল দাম 140 টাকা পড়বে না 130 টাকা নাকি 100 টাকা? স্যার 140 টাকা। 140 টাকা। না, 130 টাকা করবো। কারণ হচ্ছে ওই অ্যাডভান্স ট্যাক্সটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। যেই ট্যাক্সটা আমি অ্যাডজাস্ট করতে পারা মানে কি, যে আমি আমার যখন ট্যাক্স ক্যালকুলেশন করব, তখন আমার যে লাইবিলিটি আসবে, সেই লাইবিলিটির সাথে এই অ্যাডভান্স ট্যাক্সটা আমি অ্যাডজাস্ট, আমি তো এটা অ্যাডভান্স দিয়ে আসছি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স।
এটি অ্যাডভান্স ভ্যাট, অ্যাডভান্স ট্যাক্স মানে ভ্যাট, তার মানে ভ্যাটের অ্যাডভান্স, ট্যাক্সের অ্যাডভান্স, এরকম যদি আমি দিয়ে আসি তাহলে সেটা কি করতে পারবো পরবর্তীতে আমার ট্যাক্স লাইবিলিটির Adjust সাথে করতে ভ্যাট পারবো। লাইবিলিটির সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো। তার মানে যে ডিউটিটা আমি পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবো সেটাকে আমি এখন অ্যাডভান্স হিসেবে অ্যাসেট হিসেবে দেখাবো, আমার প্রোডাক্ট কস্টের মধ্যে দেখাবো না। তাহলে প্রোডাক্ট কস্টের মধ্যে কোনটা দেখাবো স্যার? ওই যে আমি এফওবি প্রাইস সাপ্লায়ারকে যে টাকাটা দিলাম তার সাথে যদি শিপিং কস্ট আমার হয় তাহলে শিপিং কস্ট এবং কাস্টম ডিউটি যেটা, হ্যাঁ কাস্টম ডিউটি রিকভার করা যায় না, তাহলে কাস্টম ডিউটি একটা খরচ, সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে, রেগুলেটরি ডিউটি যদি থাকে, ওইগুলো আমাদেরকে যোগ করতে হবে, করে টোটাল গিয়ে আমি প্রোডাক্টের কস্ট হিসেবে দেখাবো। তারপরে ওখান থেকে আমি যখন আমার ফ্যাক্টরি পর্যন্ত আনবো, আনার পরে এখানে আমার একটা ট্রান্সপোর্টেশন কস্ট লাগবে, তাহলে সেটা আসবে কেমন, ফ্রেট ফরওয়ার্ডিং যেটা আমরা বলছি। তারপর হচ্ছে আমার এখানে যখন স্টোরেজ করব তারপরে প্রোডাকশনে যাবে, তো প্রোডাকশনে যাওয়ার পরে যেটা বললো রাইটলি কি জানি বলছিলাম ভুলে গেছি, যে আমাদের লেবার কস্ট লাগবে, তারপর হচ্ছে ইউটিলিটি কস্ট লাগবে, মেশিনের ডেপ্রিসিয়েশন থাকবে, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড কস্টটাকে আমরা এখানে অ্যাড করব। এই কস্ট অ্যাড করি ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে র মেটেরিয়াল কস্ট, এগুলোকে যোগ করে পার ইউনিটে যে কস্টটা দাঁড়াবে সেটাকে আমরা বলবো কস্ট অফ ম্যানুফ্যাকচার, কস্ট অফ ট্রেডিং যেটা বলা হতো। ক্লিয়ার? জি স্যার। আরো কনফিউশন? ওকে, এইটার সাথে আমরা কস্ট ক্যারিজ ইনওয়ার্ড যদি আমাদের থাকে, এটা অলরেডি আমরা যদি ওখানে যোগ করি তাহলে আর আলাদা দেখাতে হবে না। আন্ত পরিবহন যেটা, এটাকে আমরা নিয়ে আসবো এখানে, তো ওখান থেকে এবং আমরা ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করে কস্ট অফ সেল আমরা বের করব। আর যদি গ্রস প্রফিটের জায়গা থেকে বলি, গ্রস প্রফিটটা কি কেউ বলতে পারবেন? গ্রস প্রফিট এনি আইডিয়া? হ্যাঁ, Sales minus cost of goods sold. রেভিনিউ মাইনাস কস্ট অফ সেল ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট, রাইট? জি স্যার, সেল থেকে তো কস্ট অফ জি স্যার, সেল বাদ হ্যাঁ। দিয়ে পাওয়া যায় ওটা। আর যদি গ্রস প্রফিট পার্সেন্টেজ বলি কি বলবেন? গ্রস প্রফিট পার্সেন্টেজ ইজি না? স্যার আমাদের 100 দিয়ে গুণ করে দিলেই তো গ্রস হবে। প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ ইনটু 100, ঠিক আছে? জি জি স্যার। স্যার। জি স্যার, স্যার। কনফিউশন নাকি বুঝতেছেন? না স্যার, না স্যার। আমরা নেক্সট যাই। ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ আউটওয়ার্ড অলরেডি বলেছি কিছুটা। ক্যারিজ আউটওয়ার্ডটা কি এটা একটু বলেন। ক্যারিজ আউটওয়ার্ড, হ্যাঁ ক্যারিজ আউটওয়ার্ডটা কি? সেল সেল করার সময় তখন হচ্ছে যেই ট্রান্সপোর্টেশন কস্টটা দেয়া হয়। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। স্যার বহি পরিবহন এরকম কিছু? বিক্রয় পরিবহনের কি, যদি আমরা পণ্য সেল করার সময় আমাদের যে পরিবহন খরচটা হয়, ক্যারিজ কস্টটা হয়, ওইটা হচ্ছে বিক্রয় পরিবহনটা হচ্ছে ক্যারিজ আউটওয়ার্ড। ক্যারিজ ইনওয়ার্ডটা তো বললামই, আমি র মেটেরিয়াল যখন ফ্যাক্টরিতে আনবো এই খরচটা হবে ক্যারিজ ইনওয়ার্ড। সো ক্যারিজ আউটওয়ার্ডটা আমরা মূলত সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট হিসেবে দেখাই, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট হিসেবে আমরা Cost. দেখাই, কেমন? জি স্যার। সেটা আমাদের গ্রস প্রফিট ক্যালকুলেশন আসবে না, আসবে আমাদের নেট Net, প্রফিট sir. ক্যালকুলেশন। স্যার। Yes. আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে ভেরি সিম্পলি, কি বলা আছে এটা? গ্র্যান্ড ইউনিয়ন ফুড স্টোরস হ্যাজ গুডস ইন ইনভেন্টরি ভ্যালুর টাকা 6000, 6000 টাকার পণ্য আছে। ডিউরিং 2006 its proprietor purchase supplies costing টাকা 50,000, sales for the year to 31st December 2016 amounted to টাকা 80,000, সেল করলাম 80,000, পারচেস করলাম 50,000, ওপেনিং ছিল 6,000। তারপরে কি বলতো, কস্ট অফ গুডস ইন ইনভেন্টরি at 31st December, ক্লোজিং ইনভেন্টরি 12,500। আমাদের গ্রস প্রফিট কত? সহজ একেবারে, আমরা দেখি পারবো কিনা কেউ। তার পারবো কেউ? জি স্যার। হ্যাঁ স্যার
একটু চেষ্টা করুন। রেভিনিউ 80,000 টাকা, 56,000 থেকে 12,500 মাইনাস করলে যে অ্যান্সার আসবে ওইটা 80,000 থেকে বাদ দিয়ে দিলেই হবে। দিছে একটু জটিল করে বলছে। হুম, তো অ্যান্সার হবে 36,500 মেবি। হুম, স্যার অ্যান্সার 36,500। ইয়েস, আমার অ্যান্সারে তাই আসছে। বাকিরা ইয়েস আর স্যার, কেউ একমত। একমত? আর কেউ একমত আছে, দ্বিমত? জি স্যার, একমত। ওকে, থ্যাংক ইউ। সহজ এটা, 36,500। আমরা এটা একটু দেখি, এগুলো আমাদের পড়াও আছে এবং এই জিনিসগুলোই আমাদের বেসিক ফাউন্ডেশনটা। কেমন? ইনভেন্টরি রাইট অফ বা রিটেন ডাউন আমরা কখন করি? রিটেন অফ কখন করি বা রিটেন ডাউন কখন করি? ইনভেন্টরি আমরা একটা প্রোডাক্টের ইনভেন্টরি কখন কমাই ফেলবো? যদি দেখি যে এটা নষ্ট হয়ে গেল অথবা ওর্থলেস, মূল্যহীন, ড্যামেজ হয়ে গেল, চুরি হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, আউট অফ ফ্যাশন হলো, এরকম যদি হয়, when goods are lost, stolen or thrown away as worthless, the business will take a loss on these goods because their sales value will be nil. কারণ তাদের সেলস ভ্যালু কি হবে? নীল হবে। একটা পণ্য আছে, নষ্ট হয়ে গেল, ধরেন কোথার কথা, মোবাইল, হ্যাঁ, যত ইয়ে হোক, যদি নষ্ট হয়ে যায় যে আর ঠিক করা যাবে না, এটার ভ্যালু কত? অলমোস্ট জিরো, নীল। রাইট? সো সেরকম ভাবে পণ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে ভ্যালু জিরো হয়ে যায়। ভ্যালু জিরো হওয়ার মানে কি? রেভিনিউ কত এখান থেকে আসবে? রেভিনিউ কত হবে এখান থেকে? রেভিনিউ তো আসবে না আর। আসবে না, মানে জিরো। তারপরে কি বলছে? If at the end of the accounting period a business will have goods in inventory which are either worthless or worth less their original cost, the value of the inventory should be written down to nothing if they are worthless, or the NRV if this is less than their original cost. আমি এটা একটু বুঝাই বলি। হ্যাঁ, এক্সেল তো দেখা যাচ্ছে না কেন? স্যার কিছুই দেখা যাইতেছে না। না, আমি স্লাইডটা ইয়ে করলাম। একটা মিনিট, আমার একটা মিনিট। হ্যাঁ, হয় না কেন? স্যার এক্সেল শেয়ার করতে ম্যাথটা পারছি না। মনে হয় এক্সচেঞ্জ করতেই হবে। না, তাই দেখছি আসলে এটা আমি এক্সেল ওপেন করতে পারছি না। ওই যে অ্যাক্সেসটা না, এটা আসলে না, পাসওয়ার্ডটা অ্যাক্সেস নিতে পারলে it browse OneDrive. আরে বাবা, অনেক ইচ্ছা কাহিনী, অনেক কিছু যাচ্ছে।
না, ওই এক্সেল পারতেছি না, পিপিটি গুলো নিচে দেখা যাচ্ছে কিন্তু এক্সেল হচ্ছে না। নেক্সট ক্লাসে কনফার্ম। ইনশাআল্লাহ স্যার। স্যার আসছে আসছে। না, ইয়ার তো আসে, পিপিটি তো আসে, কিন্তু এক্সেলটা ওপেন করতে পারিনি, ওটা তো আমি ক্যান্সেল করছিলাম। স্ক্রিন শেয়ারিংটা করতে পারছি না, স্ক্রিন শেয়ারিংটা দিতে গেলে সে পারমিশন চাচ্ছে, মেবি আইটি কোনো ধরনের পারমিশন হয়তো করে রাখছে ওকে। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, 100 টাকা কিছু নাই, এখন 1000 টাকা। এখন দেখা গেল এটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হলে এটার ইনভেন্টরি ভ্যালু কত টাকা? হ্যাঁ, জিরো তো। জিরো। চুরি হয়ে গেলে আর আছে নাকি কিছু? আরেকটা হচ্ছে 1000 টাকার পণ্য আপনি চাইলে এখন ডিসকাউন্ট দিয়ে সেটা 300 টাকা সেল করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ কাস্টমার আউট অফ ফ্যাশন, আপনি রিসেল ভ্যালু হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু, অর্থাৎ আপনি এখন সেল করলে সেটা 300 টাকা সেল করতে পারবেন। ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে 300 টাকা। তাহলে আমাদের ইনভেন্টরি ভ্যালু কত হবে? 1000 or 300? 300। হ্যাঁ, কি হবে? কত? 300 স্যার। ডেফিনেটলি 300। অর্থাৎ কোনো পণ্যে যদি আমরা বলি, সবসময় আমরা ইনভেন্টরি ক্যালকুলেশন করি লোয়ার অফ কস্ট এন্ড এনার্জি, IS 2 প্যারা 9 এ বলা আছে এটা, ইনভেন্টরি শুড বি ক্যালকুলেটেড বেসড অন লোয়ার অফ কস্ট এন্ড এনআরবি। কস্ট তো আমরা বললাম কস্ট ভ্যালু, যেটা আমাদের তৈরি করতে লাগলো। এনআরবি হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু, এটা আজকে সেল করলে কত টাকায় সেল করতে পারবো, অর্থাৎ ফেয়ার মার্কেট ভ্যালু মানে সেলস প্রাইস মাইনাস কস্ট টু সেলস, এটা করার পরে যে ভ্যালুটা দাঁড়ায় এটাকে আমরা বলছি ফেয়ার মার্কেট ভ্যালু। সো এইটাকে লোয়ার অফ কস্ট এন্ড এনআরবি, ফেয়ার মার্কেট, এই দুটা থেকে যেটা কম সেটা হচ্ছে আমাদের নেট রিয়েলাইজেবল ভ্যালু। অর্থাৎ নেট রিয়েলাইজেবল ভ্যালুটাকে আমরা মূলত ইনভেন্টরি ক্যালকুলেশনে নিয়ে আসি। আমি বুঝতে পারছি কিনা যে আমাদের 100 টাকা হচ্ছে কস্ট ভ্যালু, আর আজকে সেল করলে এটা 300 টাকা সেল করতে হবে, হুইচ ইজ কল নেট রিয়েলাইজেবল ভ্যালু। তাহলে আমরা ইনভেন্টরি ভ্যালু দেখাবো কত, 1000 টাকা না 300 টাকা? অ্যান্সার হচ্ছে 300 টাকা, 300। হুইচ ইজ কল নেট রিয়েলাইজেবল ভ্যালু। বুঝতে পারছি কথাটা? কোনো কনফিউশন? ও স্যার। ওকে, সো আমাদের পরে একটা ম্যাথ আছে, এটা ম্যাথটা তো এক্সেল না হলে তো মুশকিল। এটা কি বলা আছে? মানে গ্রোস প্রফিট নির্ণয় করতে হবে স্যার। হ্যাঁ, একটা ফোন আসছিল। So Lucas and his financial year on 31st March. At 1st April 2015, he had goods in inventory value টাকা 8800. এটা কি ভ্যালু? 8800 কি একটু বলেন স্যার। স্যার ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি। ভেরি গুড, এই 8800 হচ্ছে তার ওপেনিং ওপেনিং। ইনভেন্টরি। ওকে, তারপর কি করলো? During the year to 31st March 2016, he purchased, এটা পারচেজ করলো, গুডস কস্টিং টাকা 48,000 পারচেজ করলো। ফ্যাশন গুডস হুইচ কস্ট টাকা 2100। ফ্যাশন গুডস মানে কি, নষ্ট বা মূল্য হ্রাস পাওয়া যে পণ্যটা, যার মূল্য হচ্ছে 2100 টাকা। আমরা এটা এখন লোকাল বিলিভ দ্যাট দিস ক্যান অনলি নাও বি সোল্ড এট এ প্রাইস অফ টাকা 400। যেটা 2100 টাকার পণ্য, সেটা সে বিলিভ করতেছে 400 টাকা সেল করতে হবে। কত টাকা? 400 টাকা। 400 টাকা। Goods still held in inventory at 31st March 2016, including the fashion goods,
এই 2100 টাকার পণ্য সহ তার ক্লোজিং ভ্যালু অরিজিনাল পারচেজ কস্ট টাকা 7600 টাকা, ক্লোজিং স্টক কত টাকা? 7600 টাকা। এবং সে সেল করলো হচ্ছে 81,400 81,400 টাকা, এটা সে সেল করলো। এখন আমাদেরকে বের করতে বলছে তার গ্রস প্রফিট কত টাকা। গ্রস প্রফিট ফর দ্য ইয়ার, একটু জায়গায় শুধু আমাদের এখানে, আমরা তো জানি আমরা কিভাবে ক্যালকুলেশন করব। প্রথমত আমরা কি করব? ওই স্যার সেলস থেকে স্যার কস্ট অফ হ্যাঁ, আমরা তো শুরুতে আমাদের রেভিনিউ আমাদের যেটা আছে 81,400 না কত, স্যার 1400। 400, এই যে এই টাকাটা রেভিনিউ। আচ্ছা, এখন আমাদের মেইন কাজটা হচ্ছে সিওজিএস টা বের করা, রাইট? সিওজিএস টা হচ্ছে আমাদের মেইন কাজটা, সিওজিএস। এটা হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা সিওজিএস টা বের করা। সো এটা যদি আমরা যাই তাহলে কিভাবে করতে পারবো? আমাদের ওপেনিং কত দেওয়া আছে? 4800। পারচেজ পার্সেস আছে 48,000। এই দুইটা আমরা যোগ করব, রাইট? তারপর কি করব? আমাদের ওপেনিং যোগ পারচেজ মানে আমরা মাইনাস কি করি? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি। এখন ক্লোজিং ইনভেন্টরি কত টাকা? দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। স্যার এটা ওয়ার্কিং করতে হবে। করি না স্যার, সহজ তো। এখানে কত দেওয়া আছে আমাদের? 7,600 থেকে 21,000 টাকা বাদ দিতে হবে আর 400 টাকা যোগ করতে হবে। 21,000? কোথায় 21,000? না না, 2,100, সরি স্যার। কত বড় মন, হ্যাঁ? 2100 21,000 করে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। সো 7,600, সেখান থেকে আমরা কি করব? কত হচ্ছে? 5,900। হ্যাঁ, হয় নাই? মুখস্থ থেকে বলছি হয় নাই। হয়েছে? হুম, সরি, ওর এটা হয়েছে, একটু কনফিউজ করলাম, আর কেউ কোনো কথা বলছে না। হুম, আবু? স্যার 5,900ই তো আসে। হ্যাঁ, জানা অবশ্যই জি স্যার 5,900, ডেফিনেটলি 5,900। একটু কনফিউজ করলাম। সো আমরা যদি বলি, সূচনা একটু ব্যাখ্যা দিবেন আমরা কিভাবে 5,900 আসলো, কেন আপনি এটা বাদ দিলেন, কেন এটা যোগ করলেন, বলেন। স্যার ফ্যাশন যে মানে হচ্ছে ভ্যালু এনআরভি আমাদের যেটা সেটা হচ্ছে 4,400 আর হচ্ছে যে ইনস্টেড কস্ট আছে সেটা হচ্ছে 2,100। তো স্যার অর্থাৎ যেই যখন আমরা পণ্যটার ক্লোজিং কস্ট ইনভেন্টরি, ভ্যালু হচ্ছে 2,100, এখন সেটা বিক্রি করতে পারবো 400 টাকা। জি স্যার সেটাই। তার মানে আসলে আমি এখানে 1,700 টাকা লস করলাম, রাইট? জি স্যার। জি স্যার। এই 1,700 টাকা আমি আর স্টকে নিব না। তার মানে আমার ক্লোজিং স্টক অরিজিনাল যদি 7,700 হয়, এখান থেকে যদি আমি 1,700 বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে ওইটাকে আমি আমার ক্লোজিং স্টকে দেখাবো, রাইট? যেটা হচ্ছে আমরা বাদ দিলে 5,900 আসে। তাহলে আমাদের ওপেনিং স্টক কত টাকা? ওপেনিং ওপেনিং হচ্ছে 8,800। 800 যোগ পারচেজ 48,000 স্যার। 48,000 মাইনাস ক্লোজিং স্যার 5,900। 900। তাহলে সিইউজিএস কত আসছে আমাদের? 50,900। 50,900। 48,000, 8,800 মাইনাস 5,900, 50,900। ভেরি গুড। রেভিনিউ কত?
স্যার 81,400 80,400 81,400 মাইনাস 81,400, তাহলে কত টাকা? তাহলে 30,000। 30,500 গ্রস প্রফিট 30,500। এখন জিপি পার্সেন্টেজ কত যদি বলি, গ্রস প্রফিট পার্সেন্টেজ কত এখানে কি বলবেন? গ্রস 50,000 ওটা। প্রফিট ডিভাইডেড রেভিনিউ আচ্ছা, ইনটু আচ্ছা। 100 দিলে Into যা 100 আসে। ভেরি গুড। না বাকিরা ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন? না স্যার। আরো দুই একজন একটু বলেন, বাকিরা অনেকে কথা বলে না, বুঝতেছি না স্যাররা কি আমাদের কথা শুনে না কি? হ্যাঁ স্যার শুনি বুঝতেছি অঙ্ক। ভেরি গুড স্যার। অঞ্জন রয় আগে কথা বলতো, এখন ছেড়ে দিছে কথা বলা। স্যার অঙ্ক বুঝতেছিলাম স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। অঞ্জন ক্লিয়ার তো এটা? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে ভেরি গুড। আমরা নেক্সটে 30,500 না? আচ্ছা, কিন্তু নেক্সট অঙ্কটা অ্যাকচুয়ালি করা দরকার অ্যাটলিস্ট এটা। ওকে, আমরা এটা একটু পড়ি। এটা সিম্পলি এটা হচ্ছে যে আমরা তো একটা শুনলাম আগুনে বিনষ্ট হলো, নষ্ট হলো। এখন আমরা তো ইন্স্যুরেন্স করে থাকি, অনেক সময় করি না? তো যদি আগুনে বিনষ্ট স্যার। হয়, আমরা যদি ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আমরা ইন্স্যুরেন্স থেকে ক্লেম পাই। আমরা যেটা বললাম একটু আগের যে অঙ্কটা আমরা বললাম যে 1,000 টাকা 2,100 টাকার পণ্য, যেটা এখন রিসেল ভ্যালু কত, এনআরবি কত? আগের অঙ্কটা কত টাকা? স্যার 400 না? 400। ভুলে গেলে হবে নাকি? মন কিন্তু ব্রেনকে এক্সারসাইজ করতে হবে, কেমন মাথায় স্যার রাখতে হবে। বলি না, বলার বান হ্যাঁ? করছেন স্যার। আমাদের জাস্ট গল্পের মতো করেই বলি, মানে সেলস পিপল যারা আছে বিশেষ করে, বা আমাদের এমন হয়ে গেছে নর্মালি, এত সুন্দরভাবে ওদের কাছে ডাটা মাথায় থাকে। কারণ আমাদের 250 আউটলেট, তো এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরি পারফরমেন্স কেমন হচ্ছে, রেভিনিউ অ্যাচিভমেন্ট কত হলো, ভেরিয়েন্স কত হলো, তারপরে ক্যাটাগরি ওয়াইজ পারফরমেন্স কি করলো, সাইজ ওয়াইজ পারফরমেন্স কি করলো, এভারেজ বাস্কেট সাইজ কত, মানে একটা ঝুড়িতে কয় পেয়ার সেল হলো, হ্যাঁ, টিকেট ভ্যালু বলি আমরা, কতগুলো টিকিট সেল হলো, ভ্যালু মানে একটা বাক্সের মধ্যে কত টাকার পণ্য ছিল, ইনভয়েস ছিল, এইভাবে। হ্যাঁ, তারপরে এএসপি বের করি আমরা, এভারেজ সেলিং প্রাইস। তার মানে আমরা কোনো একটা এরিয়ার, যে কোনো আমরা যখন নতুন একটা আউটলেট নিয়ে তখন কিভাবে অ্যানালাইসিস করি, এই যে ফিজিবিলিটি গুলো আমরা করি, ফিজিবিলিটি স্টাডি, কেমন ঠিক সেম ভাবে ওই এলাকার মানুষের বাইং প্যাটার্নটা কেমন, কেমন, তারপরে তাদের টোটাল ওই ওই আউটলেটের সাইজটা কেমন, কয়টা ক্যাটাগরি আমি রাখতে পারবো এখানে, তাহলে এভারেজ সেলিং প্রাইসটা কেমন হতে পারে, এইভাবে করে ফুল ক্যালকুলেশন করে আমরা বের করি ফেলি যে কত স্কোয়ার ফিট আমার, স্কোয়ার ফিটে আমার রেভিনিউ কত আসতেছে, স্কোয়ার ফিটে আমাদের কস্ট কত, একদম মিনি ক্যালকুলেশন করে স্কোয়ার ফিটে অ্যানালাইসিস করে দেন আমরা আলটিমেট রেজাল্টটা নিয়ে আসি যে আমার রেন্ট রেশিও কত, আউটলেটে পারফরমেন্স কেমন, মিনিমাম কত টাকা তাকে সেল করতে হবে এখানে। ওই যে আমরা অনেক সময় বিজনেস অ্যানালিসিস দেখবো, যেটাকে টার্গেট প্রফিট করি আমরা, যে টার্গেট ডিজায়ার প্রফিট যদি করতে হয় তাহলে তাকে কত টাকার প্রোডাক্ট সেল করতে হবে, সেটা আমরা বের করতে পারি, কেমন। যদি ওই লেভেলে আসে তখন হয়তো আমরা এটাকে অ্যানালাইসিস করে নিয়ে দিই, ঠিক আছে। ওকে, তো কথার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য এটা, এই যে 2,100 টাকা আমরা বলছিলাম আমাদের ইনভেন্টরি ছিল, যেটা রিকভার করতে হলো 400 টাকা, তার মানে 1700 টাকা আমাদের লস হলো। এখন এমন যদি হয় যে ইন্স্যুরেন্স করার কারণে এই 1700 টাকার মধ্যে, কথার কথা, আমরা 1,000 টাকা রিকভারি করতে পারবো, তো এই 1,000 টাকা যদি রিকভারি করতে পাই, আলটিমেট আমার লস কত টাকা?
700 700 টাকা 2100 টাকা থেকে 400 যোগ 1000 1400 টাকা আমি রিকভার করতে পারবো। তাহলে স্যার তাহলে 400 টাকা এই 700 টাকা এই 1400 টাকা হলে আরো 700 টাকা, তাহলে আলটিমেট লস হচ্ছে আমার 700 টাকা। 700 টাকা এখন এটাকে আমরা দুইটা ভাবে দেখাতে পারি। একটা হচ্ছে আগুনে বিনষ্টটাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেমটাকে আমরা আইদার আদার ইনকামে দেখাতে পারি, অথবা হচ্ছে আমরা এটাকে ইনভেন্টরি ভ্যালুটাকে হিসাবে দেখা দিতে পারি। এখন দুইটা মেথডই সঠিক। আমরা বেসিক্যালি একটা ম্যাথের মাধ্যমে এটা দেখব। হ্যাঁ, এই ম্যাথটা আমরা দেখবো, বাট ম্যাথটা আমি আজকে করাতে যাচ্ছি না, যেহেতু এটা ফিজিক্যালি করাবো, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো এই কনসেপ্টটা বুঝছি কিনা আমরা, আগুনে বিনষ্ট হলে ইন্স্যুরেন্স ক্লেম আসলে যেটা হয়, যেটা বলছি, এটা নিয়ে জি কোনো স্যার ডাউট আছে কিনা? ও স্যার বাকিরা বুঝছে না? না স্যার ঠিক আছে। জুইয়ের কথা ধরে মনে হলো স্যার একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ছাড়া হবে না এর আগে, কেমন? আমরা অঙ্ক পরে করতে পারি, সেটা নিয়ে অসুবিধা নেই, বাট কনসেপ্টটা ক্লিয়ার কিনা দেখেন। আমরা যেই প্র্যাকটিক্যাল জায়গাগুলো থেকে আলোচনা করছি, কেমন, এবং আমাদের ম্যাথ হয়তো এটাই আসবে, এরকম নট লাইক দ্যাট, আমাদের অন্য জায়গা থেকে আসবে, অন্য ইয়ে থেকে আসবে, বাট এই প্যাটার্নে হয়তো ভাইয়া হবে। বাট আমরা কোর কনসেপ্টটা যদি বুঝতে পারি, প্রশ্নের প্যাটার্ন যেটাই হোক আমরা অ্যান্সার করতে পারবো। এই জন্যই যেটা হচ্ছে রিকমেন্ডেশন থাকবে, রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, ম্যানুয়ালটাকে একটু ভালো করে দেখা। আমি হয়তো যেগুলো দেখাচ্ছি এগুলো ম্যানুয়ালের পার্ট, ম্যানুয়ালটা দেখেন, বারবার রিডিং করেন, একবার, দুইবার, তিনবার, কেমন? কেউ যদি বিবিএ তে পড়েন বা এমবিএ তে পড়ছেন সেটাও পড়েন, পাশাপাশি এটার সাথে এ করলে হবে কি, দেখবেন যে কয়েকবার যখন রিডিং করবেন তখন আপনার কাছে মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা প্রফেশনে আলাদা কিছু মিনিং আছে। আমরা শুরুতে ক্লাসে বলছিলাম ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা বলেছিলাম আমরা, কেমন? সো আমরা বলি যেটা 1 বছরের বেশি সময় যাবে, যেটা বলছিলাম, এটা তো আমি যদি রেখে দিই 1 বছরের বেশি সময় যাবে না। জি স্যার এখন এটা কি অ্যাসেট বলবো? নো স্যার নো। কেন? ডিউ টু দ্য ম্যাটেরিয়ালিটি, যে এটার যে ইম্পর্টেন্সটা, এটার যে ডিসিশন মেকিং ইফেক্টটা, সেটা আমাদের জন্য অত ম্যাটেরিয়াল না, কেমন? এজন্যই বিজনেসের কিছু আলাদা আইডেন্টিটি আছে, আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। মেডিকেলে যেমন আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ইঞ্জিনিয়ারিং এ আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক তেমনি আমাদের বিজনেসেরও, ফাইন্যান্সের কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। তো এই জিনিসগুলো হবে কি, যখনই আমরা বারবার রিডিং করব, আস্তে দেখবেন পুরো জিনিসটাই আপনার মাথার মগজের মধ্যে চলে আসছে, কেমন? স্ট্যান্ডার্ড গুলো অটোমেটিকলি চলে আসবে। তো এই প্রফেশনটাকে রেসপেক্ট করা, যে আমি যেহেতু এখানে ভর্তি হয়েছি, আমি যদি এটাকে, মানে আমরা যেরকম কর্পোরেট গভর্নেন্স বলি, গুড গভর্নেন্সের কথা বলি, কেমন? সেই গুড গভর্নেন্সটা যাতে আমার মধ্যে থাকে। গুড গভর্নেন্সটা আমার মধ্যে বলতে স্যার কি বুঝাচ্ছেন? সেটা হচ্ছে আমি যাতে ফেয়ারলি বলতে পারি যে আমি পড়াশোনা করেছি এবং পাস করেছি, অথবা পাস না করলে এই রিজনটা আছে, আমি এটাকে ওভারকাম করব। আমরা অনেক সময় পাস করি না বলি, আসলে সত্যিকার অর্থে আমরা পড়াশোনা করি না, কেমন? সো এখানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওই লেভেল পর্যন্ত এফোর্ট দিতে হবে, যেটার জন্য আমাদের সাকসেস করা লাগবে। ঠিক আছে? জি স্যার তো জি স্যার। আমরা আসলে আজকে বেশি যাব না, যেহেতু আমার ম্যাথটা আমি বলে দিতে পারি মুখে মুখে, কিন্তু আমি বলতে চাচ্ছি না, যেহেতু এটার দুইটা কনসেপ্ট আছে, এবং আমরা নেক্সট ক্লাস, এটা আমাদের 7 এবং 8 দুইটার সাথে, 7 এবং 9 এই দুইটা চ্যাপ্টারের সাথে একটা সমন্বয় আছে, কেমন? আমরা দুইটাকে একসাথে করে ইনশাল্লাহ নেক্সট ক্লাস শেষ করব। সো স্যার আজকে কি ছুটি? আজকে আমরা যতটুকু বলছি রিক্যাপ করে কোনো কোশ্চেন আছে কিনা, নইলে আমরা শেষ করব। স্যার আজকে ছুটি? আজকে ছুটি হয়ে যাবে জুই। ইয়ে। স্যার আপনার ধারণাই ঠিক ছিল স্যার হ্যাঁ স্যার আপনার ধারণাই ঠিক ছিল যে আপু মানে এটা আলেই হ্যাঁ, চলতেছে জুইর ধারণাই ঠিক, আমার ধারণাই ঠিক, দেখছেন? স্যার Good. আপনি যখন But বলছেন আজকে ম্যাথ করাইবেন না তখন থেকেই খুব শান্তি শান্তি লাগতেছে। তাই না? না জুই, ম্যাথ গুলো আরো ভালো লাগবে রিয়েলি। আমার খারাপ লাগে আসলে আমাদের
অনলাইন ক্লাসগুলো হয়। ফিজিক্যাল ক্লাসটা হলে আমরা একটু গল্পও করতে পারতাম এবং জিনিসগুলোকে আরো একটু ইয়ে করে করতে পারতাম। এখন কিছু করার নাই, অনেকে ঢাকার বাইরে আছে, চিটাং থেকেও আছে। চিটাং থেকে আছে আমাদের এখানে কেউ নাই মনে না? ও চিটাং মনে হয় আলাদা এখন ইয়ে হচ্ছে। রাজশাহী থেকে, রাজশাহী থাকলে হয়তো বলবে না কোনো কারণে, যদি আম টাম কোনো কিছু, এখন তো এখন ফলের মৌসুম। হ্যাঁ, চুপচাপ জুই। জি স্যার, ট্রু ট্রু, সত্যি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আমরা একটু মনে রাখেন, আমরা ইন্স্যুরেন্স ক্লেম এখান থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, ইনভেন্টরি ডিস্ট্রয়েড অর স্টলেন এন্ড সাবজেক্ট টু ইন্স্যুরেন্স ক্লেম, এটার ম্যাথটা থেকে আমরা শুরু করবো নেক্সট ক্লাসে। জি আর স্যার, একটু ঠিক পড়াশোনা আছে। করেন, কোথাও যদি আটকেন নেক্সট ক্লাসে শুরুতে আমাকে বলেন, আমি স্লাইড গুলো দিয়ে দিব, আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিও। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, আসসালামু স্যার আমি নক আলাইকুম দিতেছি স্যার। আপনাকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।